আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের নূর ভাইয়া তোমাদের সবাইকে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের পরিমাণগত রসায়নের এই অধ্যায়ের নতুন আরও একটি ক্লাসে স্বাগতম। এর আগে আমরা পরিমাণগত রসায়ন এই অধ্যায়ের উপর ওয়ান শট এমসিকিউ পার্ট 1 দেখেছি। আজকে আমাদের শেষ পর্ব বা পার্ট 2তে আমরা আজকে এই ক্লাসটা নিব। তো এর আগে মোটামুটি আমরা অনেক টাইপের এমসিকিউ দেখেছি। এই ক্লাসেও আমরা আরও অনেক টাইপের এমসিকিউ দেখব। এই ক্লাসটার মাধ্যমে তোমার এই অধ্যায়ের উপর এমসিকিউর পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি ইনশাল্লাহ হয়ে যাবে। তো লেটস বিগিন। প্রথমে আমরা যে এমসিকিউটা দেখব, দেখো Fe2O3 এর অম্লত্ব কত। তো অম্লত্ব কত এটা আমরা ফাইন্ড আউট কীভাবে করব? একটা অক্সাইডের অম্লত্ব যদি এইভাবে বের করতে বলে, তাহলে আমরা কী করব? এই অক্সাইডটার সাথে আমরা জাস্ট একটা অ্যাসিডের বিক্রিয়া করব। এরপরে দেখব এই অ্যাসিডের মূল সংখ্যা কত আসে। যেই মূল সংখ্যা যে নাম্বারটা আসবে ওটাই হবে কি তার অম্লত্ব। তো দেখো আমি সাপোজ এখানে Fe2O3 অক্সাইডটা নিলাম, এটার সাথে একটা অ্যাসিড HCl বিক্রিয়া করলাম। তো এই যে HClটা নর্মালি আমরা এই এক্সাম্পলগুলোর ক্ষেত্রে HClটা বাছাই করে থাকি, কারণ এটা দিয়ে যদি তুমি করো তাহলে তোমার ক্যালকুলেশন করতে একটু ইজি হবে। তাহলে আমি এটা দিয়ে দেখব এখন HCl এর মূল সংখ্যা কত হয়। HCl এর মূল সংখ্যা যত হবে সেটাই হবে কি তার অম্লত্ব। তাহলে আমরা এখানে দেখব কি কি উৎপন্ন হয়। এটা হচ্ছে Fe2O3 মানে ফেরিক অক্সাইড। ফেরিক অক্সাইডে Fe এর চার্জ কত থাকে? +3। তাহলে এটা যাবে ক্লোরিনের সাথে, তাহলে তৈরি করবে ফেরিক ক্লোরাইড। আর এখানে যে H আর O মিলে তৈরি করবে কি? পানি। অর্থাৎ সহজ কথা, এখানে ফেরিক অক্সাইডটা ক্ষার হিসেবে কাজ করতেছে। এটা যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, এখানে লবণ, ফেরিক ক্লোরাইড এবং পানি উৎপন্ন হয়েছে। সমতকরণটা কীভাবে করবে? সমতকরণ করার ক্ষেত্রে তুমি দেখো যে বেজোড় সংখ্যাটাকে কোনোভাবে জোড় বানানো যায় কিনা। যেমন এখানে O3 আছে, তাই না? এটাকে তুমি চাইলে জোড় বানাতে পারো, অথবা এখানে ক্লোরিন আছে বেজোড়, এটাকে চাইলে জোড় বানাতে পারো। তো আমরা দেখবো যে কিভাবে আসলে বানানো যায়। ঠিক আছে, তো শুরুতে আমরা ধাতুটা দেখব Fe2। এখানে কয়টা আছে? 2টা, কিন্তু এখানে কয়টা আছে? একটা, তাহলে সামনে 2 দিলাম। এই যে দেখো ক্লোরিনটা 3টা ছিল বেজোড়, এটা এখন জোড় হয়ে গেছে। বেজোড়টাকে জোড় বানাইলে কাজটা একটু সহজ হয়। আমি অক্সিজেনটা আগে কেন করলাম না? কারণ অক্সিজেনটা লাগবে কিনা আই এম নট শিওর, কিন্তু ক্লোরিনেরটা লাগবে। এটা কীভাবে শিওর হলাম? কারণ ক্লোরিনের সাথে যে আয়রন আছে, এই আয়রনটা তো এখানে 2টা ছিল, তাহলে এখানে অটোমেটিকলি 2টা হবে। এই যে 2টা, তাহলে এখানে ক্লোরিন এখন কয়টা হলে? 3 দোকানে 6টা। এখানে আছে কয়টা? একটা, তাহলে সামনে 6 দাও, দিলাম। তাহলে হাইড্রোজেন কয়টা হইলো? 6টা। এখানে হাইড্রোজেন কয়টা আছে? 2টা, তাহলে সামনে 3 দাও, তাহলে 3 দোকানে 6। এই যে সমতকরণ হয়ে গেছে। তাহলে এখানে HCl এর কয়টা মোল সংখ্যা পাইলাম? 6টা। তাহলে যেহেতু HCl এর মোল সংখ্যা 6, তাহলে তার অম্লত্ব কত হবে? 6। তাহলে এখানে আনসার হবে কত? 6। এটা হচ্ছে আমার আনসার। পরবর্তী কোশ্চেনটাতে যাই। অ্যালুমিনিয়াম অক্সাইডের অম্লত্ব কত? এটা আমাকে বের করতে বলছে। তাহলে চলো একইভাবে আমরা বের করি। অ্যালুমিনিয়াম অক্সাইড এর সাথে একটা অ্যাসিড মানে HCl এর সাথে বিক্রিয়া করব। তাহলে এখানে উৎপন্ন হবে কি? অ্যালুমিনিয়াম ক্লোরাইড, AlCl3 প্লাস পানি। তো এখানেও অ্যালুমিনিয়াম অক্সাইডটা কি হিসেবে কাজ করছে বলো তো? ক্ষার হিসেবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্লোরিন 3টা আছে, অ্যালুমিনিয়াম এখানে 2টা আছে, তার মানে সামনে 2 দিব। অটোমেটিকলি ক্লোরিন কয়টা হয়ে গেল? 6টা, তাহলে সামনে 6 দিই। তাহলে হাইড্রোজেন 6টা হয়ে গেছে, সামনে 3 দিলাম আগেরটার মতো। তাহলে এখানেও হবে কি? 6। আগেরটার আনসার যেমন 6 ছিল, এটার আনসারও কি হবে? 6। পরবর্তী কোশ্চেন, অক্সালিক অ্যাসিডের ক্ষারকত্ব কত? এবার ক্ষারকত্ব বের করতে বলছে। তাহলে অক্সালিক অ্যাসিডের সংকেতটা কি আমরা দেখি, H2C2O4। তাহলে এটার সাথে আমি কি করব? একটা ক্ষারের বিক্রিয়া করব। তাহলে আমি একটা নেই সোডিয়াম হাইড্রোক্সাইড, দেখবো এটা কত মোল হয়। তাহলে এটা বিক্রিয়া করলে কি বের হবে? দেখো এটাকে যদি ভাঙো তাহলে 2টা হাইড্রোজেন প্লাস পাবা আর একটা অক্সালেট আয়ন পাবা, C2O4 C2O4 2-। আর এটাকে ভাঙলে তো আমরা জানি Na প্লাস আর OH মাইনাস পাই। তাহলে কি হবে? পজিটিভটা নেগেটিভকে অ্যাট্রাক্ট করবে, যে এটা যাবে এটার সাথে। তাহলে আলটিমেটলি এখানে তৈরি করবে Na2C2O4। Na2 কেন দিলাম? কারণ দেখো অক্সালেট আয়নের পুরো চার্জ কত? -2। সোডিয়ামের চার্জ কত? +1। তাহলে কয়টা সোডিয়াম লাগবে? 2টা, এর জন্য Na2 দিছি। তাহলে এটার নাম কি? সোডিয়াম অক্সালেট। আর প্লাস কি হবে? OH আর Hটা মিলে তৈরি করবে পানি। তাহলে এখন সমতকরণে দেখব কি হয়। কয়টা সোডিয়াম আছে এখানে ভাইয়া? 2টা, তাহলে সামনে 2 দাও, দিলাম। 2 দেওয়াতে এখন দেখো অক্সিজেন কয়টা হয়েছে, হাইড্রোজেন কয়টা হয়েছে, কার্বন কয়টা? এখানে 2টা, এখানেও 2টা আছে কার্বন, ঠিক আছে। হাইড্রোজেন কয়টা? 2টা, আর এই হাইড্রোজেন 2টা, 4টা, কিন্তু এখানে আছে কয়টা? 2টা, তাহলে সামনে 2 দাও। তাহলে দেখো হাইড্রোজেন 4টা হয়ে গেল। অক্সিজেন দেখো এখানে 4টা আছে, আর এখানে 2 6টা, এখানেও 4টা, এখানে 2টা 6টা, তার মানে আমার সমতকরণ শেষ। তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা কত হলো? 2। তাহলে এটাই হবে তার ক্ষারকত্ব। কত হবে? 2।
এটাই হচ্ছে আমার আনসার। ওকে, সহজ ক্যালকুলেশনের জন্য অম্লত্ব বললে HCl এর সাথে বিক্রিয়া করব, ক্ষারকত্ব বললে ক্ষারক সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করব। ওকে, কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এগুলো আমাদের একটু জানা লাগবে, এগুলো থেকে প্রচুর এমসিকিউ আসে। তাহলে আমরা একটু জানার জন্য আমরা একটা কম্প্যারিজন পড়ি। এখানে দেখো প্রাইমারি স্ট্যান্ডার্ড আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ডের তিনটা বৈশিষ্ট্য লিখে দিয়েছি, যে তিনটা বৈশিষ্ট্য একটু ইম্পর্টেন্ট। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থটা বেসিক্যালি হচ্ছে বিশুদ্ধ হয়ে থাকে, যেটাকে বিশুদ্ধ অবস্থায় প্রকৃতিতে কি হয় পাওয়া যায়। এই যে 1 নম্বর বৈশিষ্ট্য কি, যেটা বিশুদ্ধ অবস্থায় প্রকৃতিতে কি পাওয়া যায়। কিন্তু সেকেন্ডারিটা উল্টা, সেকেন্ডারিটা বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলোর ঘনমাত্রা অনেক দিন ধরে অপরিবর্তিত থাকে, মানে কোনো চেঞ্জ হয় না। কিন্তু সেকেন্ডারি পদার্থের ঘনমাত্রা কি অনেক দিন ধরে পরিবর্তন হয়, অর্থাৎ অপরিবর্তিত থাকে না। ঠিক আছে, তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ডের পদার্থগুলোর ঘনমাত্রা দীর্ঘদিন ধরে অপরিবর্তিত থাকে, মানে হচ্ছে কোনো চেঞ্জ থাকে না। আর এটা অপরিবর্তিত থাকে না মানে এটা চেঞ্জ হয়, অর্থাৎ এটা পরিবর্তনশীল, বা এখানে লিখতে পারি পরিবর্তনশীল। পরিবর্তনশীল, অপরিবর্তিত হয় না মানে কি, মানে হচ্ছে পরিবর্তন হয়, তাহলে এটা পরিবর্তনশীল। আর এটা বাতাসের অক্সিজেন প্রভাব ফেলে, মানে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো বাতাসের অক্সিজেন দ্বারা আকর্ষিত বা ইনফ্লুয়েন্স হয়, কিন্তু সেকেন্ডারি পদার্থগুলো কি ইনফ্লুয়েন্স হয় না। এখন এক্সাম্পলগুলো আমাদের মাথায় রাখা লাগবে, কারণ আমাদের এমসিকিউতে না এই এক্সাম্পলগুলো থাকে। তো এটার একটা টেকনিক তুমি হয়তো বা পড়ছো, আমিও তোমাদের সময় পড়ছিলাম। টেকনিকটা কি, প্রাইমারি স্ট্যান্ডার্ড যে পদার্থগুলো সবগুলোর মধ্যে কার্বন থাকে। যেমন দেখো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সবগুলোতে কার্বন, এই যে সোডিয়াম কার্বনেট এখানে কার্বন, তারপরে এখানে হচ্ছে অক্সালিক অ্যাসিড এখানেও কার্বন, পটাশিয়াম ডাইক্রোমেট এখানেও কার্বন, না বেসিক্যালি সি আর কি, সি কার্বন না তো বেসিক্যালি হচ্ছে সি। এখানে ক্রোমিয়ামের মধ্যে সি আছে, সোডিয়াম কার্বনেটের মধ্যে সি আছে, অক্সালিক অ্যাসিডের মধ্যে সি আছে, হাইড্রোজেন কার্বনেটের মধ্যে সি আছে, সোডিয়াম অক্সালেটের মধ্যে সি আছে। অর্থাৎ সিগুলো যদি একটু খেয়াল করি এগুলোই সব প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এক্সেপ্ট হাইড্রোক্লোরিক অ্যাসিড। HCl এর ভিতরে তো সি আছে, তাইলে কি এটার প্রাইমারি স্ট্যান্ডার্ড দিব না, এটা এক্সেপশনাল, এটা কিন্তু সেকেন্ডারি পদার্থ। ঠিক আছে, এটা কিন্তু সেকেন্ডারি পদার্থ, এর জন্য এটাকে এখানে লিখলাম। তাহলে একটা কথা বলি, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে তুমি কেমনে চিনবা, যেখানে কার্বন কার্বন না বেসিক্যালি যেখানে সি পাবা কোন একটা যৌগে, তখনই বুঝবা সেটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এক্সেপ্ট HCl। HCl এও তো সি আছে, তার মানে এটাকে কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ধরবো না, এটা এক্সেপশনাল, এটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর সেকেন্ডারি এক্সাম্পলগুলো দেখি, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, নাইট্রিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই যে এটা বেশি আসে, আর হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। ওকে, তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আমরা সি দেখে ডিটারমাইন করব। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি অপশনে থাকে তাহলে সেটা প্রাইমারি হবে না, সেটা হবে সেকেন্ডারি। ওকে, আর এই বৈশিষ্ট্যগুলো মাথায় রেখো, মাঝে মাঝে এমসিকিউতে এই বৈশিষ্ট্যগুলোও জানতে চায়, যে কোনটি কি বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, কোনটি দীর্ঘদিন ধরে ঘনমাত্রা চেঞ্জ হয় না, কোনটি বাতাসের অক্সিজেন দ্বারা প্রভাব ফেলে না। ওকে, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, তাহলে আমাকে নর্মালি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ খুঁজতে বললে কি দেখব, যে কোথায় সি আছে কিনা, সি। তাহলে এইখানে আমি যদি আমাকে দেখতে বলে নর্মালি সি, এখানে তো তোমার হচ্ছে যৌগগুলোর নাম দেয়া আছে তাই না, তাহলে যৌগগুলোর নাম দেখলে কীভাবে বুঝবো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটার সংকেত আমরা জানি, এখানে সি হবে না। তারপরে হচ্ছে সোডিয়াম ইথানোয়েট, এই টাইপের যৌগ আমরা বেসিক্যালি দেখি নাই। পটাশিয়াম ক্রোমেট দেখি নাই, পটাশিয়াম ডাইক্রোমেট ছিল, সোডিয়াম ডাইক্রোমেট, তাহলে এটাই হবে আমার আনসার। তাহলে সোডিয়াম ডাইক্রোমেটে আমরা দেখতে পাচ্ছি এখানে সি আছে। ঠিক আছে, তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হবে এটাই, সোডিয়াম ডাইক্রোমেট। ওকে, এরপরে কোশ্চেনটা, নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, তাহলে এই যে পটাশিয়াম ডাইক্রোমেট এটাই হবে আমার আনসার। HCl কিন্তু হবে না, এই যে সি সি দিয়ে দিছে দেখছো, এটা কিন্তু সেকেন্ডারি পদার্থ, আমি তো বলে দিয়েছিলাম এটা এক্সেপশনাল কেস, এটা হবে না, আনসার হবে সি, যে সি পাইলাম, এটাই হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। কোন দ্রবণটি দীর্ঘদিন সঠিকভাবে সংরক্ষণ করা যায়, অর্থাৎ কোন দ্রবণের ঘনমাত্রা পরিবর্তন হয় না, অপরিবর্তিত থাকে, এটা কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড, প্রাইমারিটা। তাহলে এখানে খুঁজবা প্রাইমারি কোনটা আছে, তাহলে প্রাইমারি দেখো এই যে K2CR2O7, এটাই হচ্ছে আনসার। নিজের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, তাহলে হচ্ছে এই যে অক্সালিক অ্যাসিড আছে, এটাই হবে আমার আনসার। এটার প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা অক্সালিক অ্যাসিড হবে, কারণ অক্সালিক অ্যাসিডে সি আছে। কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এই যে অক্সালিক অ্যাসিড সি আছে, এটা কিন্তু হবে না, কারণ এটা সেকেন্ডারি পদার্থ, এক্সেপশনাল। বাতাসে
অপরিবর্তিত থাকে, অর্থাৎ বাতাসে কোনটা অক্সিজেন দ্বারা প্রভাবিত হয় না। তাহলে এখানে কোনটা আনসার হবে দেখো, এখানে Na2C2O4, এই যে এটাই হবে আমার আনসার। ঠিক আছে, সি আছে, সোডিয়াম অক্সালেট। কোনটি সেকেন্ডারি পদার্থ? তাহলে সেকেন্ডারি বললে কি করব, প্রাইমারি করলে তো বুঝি সি কোথায় আছে, আর সেকেন্ডারি বললে কোথায় সি নাই, এই যে এটাই হবে আনসার, বাকিগুলোতে সি আছে। টাইট্রেশন বিক্রিয়ায় কোন যৌগ দিয়ে প্রমাণ দ্রবণ তৈরি করা যায় না? টাইট্রেশন বিক্রিয়ায় কোন যৌগ দিয়ে প্রমাণ দ্রবণ তৈরি করা যায় না? তাহলে তুমি এখান থেকে আনসারটা পেয়ে যাচ্ছ, এটা হচ্ছে সেকেন্ডারি পদার্থ, তাই না? এমনিও বোঝা যাচ্ছে যে তোমার হচ্ছে প্রমাণ দ্রবণ তৈরি করা যায় না হচ্ছে বেসিকলি তোমার সেকেন্ডারি পদার্থ। কিন্তু এখানে দেখো কার্বন, 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 বেসিক্যালি কার্বন না, সি সি কে কার্বন কার্বন বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, তো এটা সি, এই তিনটাই হচ্ছে কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, আর এটা হচ্ছে সেকেন্ডারি। তাহলে বুঝাই যাচ্ছে যে সি ছাড়া যেটা থাকবে ওইটাই আনসার, K-4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট আনসার। আচ্ছা, এরপর হচ্ছে মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশম বিন্দু নির্ণয়ে উপযুক্ত নির্দেশক কোনটা? আচ্ছা, তো কখন কোন নির্দেশক ইউজ করব আমরা, বা কোন ইন্ডিকেটর ইউজ করব, এটার জন্য আমরা হচ্ছে তোমাদের জন্য কিছু জিনিসপাতি লিখে দিয়েছি, এগুলো জাস্ট একটু মাথায় রেখো বা নোট ডাউন করে নিও, যে দুর্বল অ্যাসিড, শক্তিশালী ক্ষারক থাকলে কোন ইন্ডিকেটর বা নির্দেশক ইউজ করব। তারপর আবার হচ্ছে তোমার উল্টা যদি হয়, অর্থাৎ শক্তিশালী অ্যাসিড আর দুর্বল ক্ষারকের জন্য কোন নির্দেশক ইউজ করব, এই দুইটাই বেসিক্যালি আছে। তাহলে এখানে দেখে নাও আমি লিখে দিছি, নির্দেশক হচ্ছে যদি তোমার কখনো স্ট্রং অ্যাসিড অর্থাৎ শক্তিশালী অ্যাসিড বা সবল অ্যাসিড আর দুর্বল ক্ষারক হয়, তখন আমি দুইটা নির্দেশক ইউজ করব। একটা হচ্ছে মিথাইল অরেঞ্জ আর একটা কি মিথাইল রেড। মিথাইল অরেঞ্জের পিএইচের সীমা কত? 3.1 থেকে 4.4, আর মিথাইল রেডের পিএইচের সীমা কত? 4.2 থেকে 6.3। তাহলে যদি শক্তিশালী অ্যাসিড আর দুর্বল ক্ষারক হয়, তখন আমরা দুইটা নির্দেশক ইউজ করতে পারবো, একটা হচ্ছে মিথাইল অরেঞ্জ আর একটা কি মিথাইল রেড। আর দুইটার পিএইচের মানগুলো একটু মুখস্থ রাখতে হবে। আর যদি উল্টা হয়, দুর্বল অ্যাসিড আর হচ্ছে শক্তিশালী ক্ষারক, তখন আমরা ফেনোফথ্যালিন ইউজ করব। তো এই ফেনোফথ্যালিন হচ্ছে নির্দেশক, যেটার পিএইচের সীমা কত হবে? 8.3 থেকে 10। আর আরেকটা টেকনিক একটু বলে দিই, যে স্ট্রং অ্যাসিড আর উইক বেসের মধ্যে কে তোমার হচ্ছে মানে কাকে তুমি প্রায়োরিটি বেশি দিবা বলো তো? এই দুইটার মধ্যে প্রায়োরিটি কে পাবে বেশি? স্ট্রং অ্যাসিড আর উইক বেসের মধ্যে, অর্থাৎ দুর্বল ক্ষারকের মধ্যে অবশ্যই স্ট্রংটা। তাহলে স্ট্রং অ্যাসিড যেহেতু প্রায়োরিটি বেশি পাবে, তাহলে এটা লবণটাও হবে হচ্ছে অ্যাসিডিক লবণ। আর এখানে পিএইচ এর সীমাটাও থাকবে কি বলতো? 7-এর থেকে কম। এর জন্য দেখবা এখানে যে 7-এর থেকে কম। আর এটা যেহেতু উইক অ্যাসিড আর দুর্বল ক্ষারক, উইক অ্যাসিড আর হচ্ছে শক্তিশালী ক্ষারক, অর্থাৎ এখানে ক্ষারকটাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে বেশি। তাহলে যেহেতু ক্ষারকটা শক্তিশালী, ক্ষারককে প্রায়োরিটি বেশি দিচ্ছে, তাহলে এটার পিএইচ এর মানটাও কি হবে? 7 থেকে বেশি, কারণ আমরা জানি 7 থেকে কম হইলে পিএইচ এর সীমাটা হয় অ্যাসিডের জন্য, 7 থেকে বেশি হলে হয় ক্ষারকের জন্য। এই যে এটা কি 7 থেকে বেশি ক্ষারকের জন্য, আর এটার জন্য ফেনোফথ্যালিন কি আমরা নির্দেশকটা ইউজ করে থাকি। এটা একটু আমাকে মাথায় রাখা লাগবে, এটা একটু নোট ডাউন করে নাও। এটা যদি তোমার মাথায় থাকে, তাহলে তোমার জন্য এমসিকিউগুলো করতে কি হবে? ইজি হবে। তাহলে এখন এখানে বলছিল মৃদু অ্যাসিড আর তীব্র ক্ষারক, তাহলে এটার জন্য কি হবে? ফেনোফথ্যালিন, তাই না? আমরা দেখছিলাম এই যে উইক অ্যাসিড আর হচ্ছে স্ট্রং, তখন আমরা ফেনোফথ্যালিন ইউজ করি, তো এর জন্য এটা হবে কি ফেনোফথ্যালিন। এরপরে কোশ্চেনটা, Na2CO3 আর HCl। HCl তো শক্তিশালী, স্ট্রং, এটা হচ্ছে কি স্ট্রং, আর এটা কি উইক। তাহলে এখানে আমরা কি ইউজ করব? মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড। তাহলে এখানে দুইটাই হবে আনসার, মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড। মিথাইল রেডের বর্ণের পরিবর্তনের সীমা কত? আমরা একটু আগে দেখছি, মিথাইল রেডের জন্য কত? 4.2 থেকে 6.3, 4.2 থেকে কি 6.3। তো এখানে কি আছে? এখানে তো এটা নাই, কিন্তু কাছাকাছি আছে কি, এই যে 4 থেকে 7, তাহলে এটাই হবে আনসার। মিথাইল অরেঞ্জের জন্য কত? মিথাইল অরেঞ্জের জন্য আমি দেখছিলাম 3.1 থেকে 4.4, এই যে এটা হবে আমার আনসার। এই যে আমরা এখানে দেখছিলাম মিথাইল অরেঞ্জের জন্য 3.1 থেকে 4.4। পরবর্তী এমসিকিউটা মিথাইল অরেঞ্জেরটা তো আমরা জানলামই, 3.1 থেকে 4.4। অম্লক্ষার টাইট্রেশনে সমাপ্তি বিন্দুতে ফেনোফথ্যালিনের বর্ণের পরিবর্তন সীমা কত? তো এটা তো আমি
বলে দিছিলাম 8.3 থেকে 10, এই যে 8.3 থেকে 10, তাহলে এখানে আনসার হবে কত? 8.3 থেকে 10, অর্থাৎ সি। কোনটি বিজারক পদার্থ? আচ্ছা, বেসিক্যালি বিজারক পদার্থ কোনটা হয় এটা আমরা কিভাবে বুঝি? আগে তোমাকে বলি বিজারকটা জারকটা কি, এটা মনে রাখবা। যা বি, বি যা, যা দিয়ে হচ্ছে জারণ, যার জারণ ঘটে, জারণ মানে কি? ইলেকট্রন ছাড়ন। যার জারণ ঘটে তার নাম হচ্ছে বিজারক, উল্টা নাম। আর বিজা, যার বিজারণ ঘটে, বিজারণ ঘটে তার নাম কি? জারক। তার নাম হচ্ছে ভাইয়া কি? জারক। ওকে, তাহলে এইখানে কোনটা বিজারক পদার্থ? তোমরা হয়তোবা তোমার পরিমাণগত রসায়ন যখন পড়ছো, সিকিউ সলভ করছো, কনসেপ্ট পড়ছো, এখানে হয়তোবা দেখছো তুমি যে তোমার বইতে একটা চার্ট আছে, তাই না? ওই চার্টটা একটু আমাকে মাথায় রাখতে হবে যে কখন কোনটা জারক হিসেবে কাজ করে, কোনটা বিজারক হিসেবে কাজ করে। তো বিজারক হচ্ছে যেটা বেসিক্যালি ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ যার জারণ ঘটে। তাহলে এই চারটার মধ্যে তুমি দেখবা যে FeSO4, যেটার মধ্যে Fe2+টা হচ্ছে তোমার বিজারক। কেন? কারণ Fe2+টা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে, একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+ আয়নে পরিণত হয়। তার মানে কি? সে ইলেকট্রন ছাড়ছে, তার জারণ ঘটছে, তার জারণ ঘটা মানে কি? সে হচ্ছে বিজারক। তাহলে এটাই হবে আনসার। আর বাকি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সেও জারক। তারপর আবার সালফারিক অ্যাসিড এখানেও আমরা দেখতে পাই জারক। আর সালফারিক অ্যাসিড বেসিক্যালি এখানে জারক বিজারক একটাও না, এটা বেসিক্যালি দর্শক আয়ন হিসেবে কাজ করে, এটা বেসিক্যালি দর্শক আয়ন হিসেবে কাজ করে। আর এটাও জারক, এটা যা, এটাও যা, এটা বি। ঠিক আছে? কোনটি বিজারক? তাহলে আমরা এখানে একটু দেখি কোনটা বিজারক। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কথা তো বললামই, এইটা হচ্ছে তোমার এই আয়নটা কি করে ভাইয়া? 5টা ইলেকট্রন গ্রহণ করে Mn2+ পরিণত হয়, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করতেছে, তাহলে কি সে জারক? এটা আনসার হবে না। তাহলে ভাই কোনটা আনসার হইতে পারে? তাহলে এখানে দেখবা হাইড্রোজেন সালফাইড, এটা দিয়ে হয়তো তুমি বিক্রিয়া করছো। এখানে কি হয়? H2S থেকে আমরা পেয়ে থাকি S2- আয়নটা, তাই না? এখান থেকে আমরা কি পেয়ে থাকি? S2- আয়ন। সালফার 2- আয়নটা পরবর্তীতে তোমার হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে, কি করে? ইলেকট্রন ত্যাগ, ইলেকট্রন ত্যাগ করে কয়টা করে? দুইটা ইলেকট্রন ত্যাগ করে সালফার পরমাণুতে পরিণত হয়। তো এইখানে হচ্ছে যেহেতু দুইটা ইলেকট্রন ত্যাগ করতেছে, এই হাইড্রোজেন সালফাইড এই যৌগটাতে, এই হাইড্রোজেন সালফাইড এই যৌগটাতে সালফার 2- আয়নটা দুইটা ইলেকট্রন ত্যাগ করতেছে, তাই সে জারণ হয়েছে। আর জারণ হলে তাকে নাম কি ডাকি? বিজারক। তাহলে এটাই হবে আমার আনসার। ওকে, পরবর্তী কোশ্চেন, কোনটি জারক? জারক মানে কি? যে ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে এখানে ইলেকট্রন কে গ্রহণ করে? ওই যে বলছিলাম, ইলেকট্রন গ্রহণ করে হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, KMnO4। এখানে KMnO4টা যদি আমরা ভেঙে লিখি, আমরা বিক্রিয়া যখন পড়ছি তখন দেখছিলাম MnO4-, তাই না? তো এখানে MnO4-টা 5টা ইলেকট্রন গ্রহণ করে Mn2+ পরিণত হয়। তো এখানে আমরা দেখছিলাম যে এই যে 5টা ইলেকট্রন গ্রহণ করতেছে, তাহলে এখানে হচ্ছে MnO4 আয়নটা কি? জারক, কারণ তার বিজারণ হয়েছে। ইলেকট্রন গ্রহণ মানে কি? বিজারণ। তাহলে এখানে আনসার হবে KMnO4। কোনটি জারক ও বিজারক হিসেবে কাজ করে? আচ্ছা, এটা একটু মাথায় রেখো, এখানে আমি লিখে দিছি এই তিনটা যৌগ বেসিক্যালি আসে কোনটি জারক আর বিজারক হিসেবে কাজ করে। অর্থাৎ FeSO4 এটা জারক হিসেবে কাজ করে, বিজারক হিসেবেও কাজ করে। কেমনে? তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, এটার এক্সাম্পল তুমি নিজেই দিতে পারবা। Fe2+টা এখানে যদি দেখাই, একটা এক্সাম্পল দিই, Fe2+ আসে না এখান থেকে, FeSO4 থেকে ফেরাস সালফেট, সে একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+ পরিণত হয়, তাই না? তাহলে এই ক্ষেত্রে সে কি করলো বলো তো? সে এখানে বিজারক হিসেবে কাজ করছে। আবার চাইলে Fe2+টা দুইটা ইলেকট্রন গ্রহণ করে Fe-তেও পরিণত হইতে পারে। তাহলে এখানে কি হচ্ছে? বিজারক হিসেবে, জারক হিসেবে কাজ করছে। তাহলে উপরে বিজারক হিসেবে, নিচে জারক হিসেবে কাজ করছে। তাহলে সে জারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করতে পারে। তাহলে মাথায় রেখো এই তিনটা জিনিস আর কি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ফেরাস সালফাইড জারক বিজারক দুইটা হিসেবে কাজ করে। সালফার ডাইঅক্সাইড এটাও জারক ও বিজারক হিসেবে কাজ করে। হাইড্রোজেন পারঅক্সাইড এটাও জারক এবং বিজারক হিসেবে কি করে? কাজ করে।
তাহলে এখানে আনসার কোনটা হবে? ফেরাস সালফেট এবং হাইড্রোজেন পারঅক্সাইড, এই দুইটাই হবে কি আমার আনসার। দুইজনে কি জারক ও বিজারক হিসেবে এখানে কাজ করতেছে। এরপরে কোনটি জারক ও বিজারক হিসেবে কাজ করে আমরা এখানে দেখি। নর্মালি এই তিনটা হচ্ছে যৌগের ক্ষেত্রে, বুঝছো? এই তিনটা হচ্ছে যৌগের ক্ষেত্রে। যদি যৌগ না দেয়া থেকে আয়ন দেয়া থাকে তাহলে আমাকে একটু চিন্তা করে বুদ্ধি করে বের করতে হবে, সেটা আমি তোমাকে দেখাবো, সামনে এমসিকিউ আছে। তাহলে পরবর্তী কোশ্চেনে এখানে কোনটি জারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করে? সালফার ডাইঅক্সাইড। আমরা তিনটা এক্সাম্পলে পড়ছি, সালফার ডাইঅক্সাইড আর ফেরাস সালফেট, আরেকটা কি আরেকটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। কোনটি জারক ও বিজারক উভয় হিসেবে কাজ করে? এখানে হবে সালফার ডাই কি অক্সাইড, এখানেও কি হবে? সালফার ডাইঅক্সাইড আমার আনসার। ওকে, এই যে আয়নের কথা যেটা বলছিলাম, কোনটা জারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করে? আয়ন হিসেবে যদি কখনো কোশ্চেন আসে তাহলে কোনটা হবে? এখানে আনসার তো এটা হবে Fe2+, কারণ এটার এক্সাম্পলটা অলরেডি দেখাই দিছিলাম। Fe2+ চাইলে একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+ পরিণত হইতে পারে, কারণ এর আরেকটা চার্জ আছে, ওটা কি Fe3+, সে 2+ হইতে পারে 3+ হইতে পারে। আবার এই Fe2+টা চাইলে ইলেকট্রন গ্রহণ করে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে Fe-তেও পরিণত হইতে পারে। তাহলে এটাই হচ্ছে আমার কি আনসার। বাকিগুলোর আসলে হয় না, বাকিগুলো আসলে দেখো, যেমন লেড, ও আর ইলেকট্রন ত্যাগ করতে পারে না। টিন, ও আর ইলেকট্রন ত্যাগ করতে পারে না। উপরের লেডটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, নিচের টিনটা ইলেকট্রন গ্রহণ করতে পারে কিন্তু আর ত্যাগ করতে পারে না। এও আর ত্যাগ করতে পারে না, ইলেকট্রন গ্রহণ করতে পারে। দ্যাটস এই তিনটাই আনসার হবে না। এরপরে পরবর্তী কোশ্চেনটা বলছে, হ্যাঁ পরবর্তী কোশ্চেনটা বলছে এখানে একটা বিক্রিয়াতে আছে, বিক্রিয়াতে বলছে হাইড্রোজেন সালফাইডের ভূমিকা কি? সে কি টাইট্রেট, জারক নাকি বিজারক? তাহলে চলো আমি এটার বৈশিষ্ট্য দেখি যে এটা কী হবে। আসলে দেখতে হবে যে হাইড্রোজেন সালফাইডের এখানে কী হয়েছে, জারণ হয়েছে না বিজারণ ঘটছে। তাহলে আমরা দেখি সালফার আর হাইড্রোজেনের এখানে কি অবস্থায় আছে বলো তো? হাইড্রোজেন এখানে বেসিকলি H2S, এই যৌগটাতে হাইড্রোজেনের জারণ মান কত? +1, আর ইনটু 2, তাহলে কত হয়? +2, তাই না? আর সালফার তাহলে অটোমেটিক্যালি কত হবে? -2। তার মানে এইখানে সালফারের জারণ মান -2। যেহেতু আমাকে হাইড্রোজেন সালফাইডের কথা বলছে তাহলে আমি এটা নিয়েই কাজ করি। তাহলে এখানে হাইড্রোজেন সালফাইড এই যৌগটাতে সালফারের জারণ মান কত? -2। আর এই যে সালফার এখানে মুক্ত অবস্থায় কত আছে? 0। মুক্ত অবস্থায় কত আছে? 0। তাহলে এই সালফার 2- দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সালফারে পরিণত হয়েছে। এই যে হাইড্রোজেন সালফাইড এখানে সালফারের জারণ মান -2, আর ডান সাইডের উৎপাদে সালফারের জারণ মান কত? 0। তার মানে -2 থেকে 0 হওয়া মানে কি? -2 থেকে 0 হওয়া মানে সে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, ফলে তার -2 বা -2 আয়নটা কি চলে গেছে, কারণ +2 আয়ন আসছে, +2 আর -2 কাটাকাটি করে S0 হয়ে গেছে। এখন সালফারের জারণ মান কি? মুক্ত অবস্থা এখন 0। তার মানে এখানে সালফার 2- আয়নটার কি হয়েছে? জারণ ঘটছে। জারণ যেহেতু ঘটছে তাহলে সে কি হবে? বিজারক। যার জারণ ঘটে তাকে আমরা কি ডাকি? বিজারক। তাহলে এখানে অটোমেটিকলি যেহেতু সালফার 2- আয়নটা বিজারক, তাহলে H2Sটাও কি হবে? বিজারক। তাহলে এখানে আনসার হবে এইটা, ডি, বিজারক। আশা করি আমরা এটা বুঝতে পারছি। পরবর্তী কোশ্চেনটা, কোনটি জারণ বিজারণ বিক্রিয়া? আচ্ছা, কোনটি জারণ বিজারণ বিক্রিয়া বুঝবো কিভাবে? যেখানে দেখব সালফারের জারণ মানের চেঞ্জ হয়েছে, যেখানে সালফার বলতে বলতে সালফার বলে ফেলছি, যেখানে কোনো একটা আয়নের জারণ মানের চেঞ্জ হয় সেখানে জারণ বিজারণ বিক্রিয়াটা ঘটে। তাহলে তুমি এখানে অপশনগুলোতে খুঁজবা যে কোনটাতে বেসিক্যালি জারণ মানের পরিবর্তন ঘটে। তুমি যদি একটু খেয়াল করো তাহলে 4 নম্বর অপশনটার দিকেই তোমার চোখ যাবে আশা করি। 4 নম্বর অপশনে দেখো, এখানে সালফারের জারণ মান কিন্তু -2, এখানে সালফারের জারণ মান কত? 0। তার মানে কি জারণ মানের পরিবর্তন হয়েছে, আগে ছিল -2 এখন 0। জারণ মানের পরিবর্তন হওয়া মানে এইটা জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে এটাই হবে কি আমার আনসার। নিচের কোনটি জারক ও বিজারক উভয় হিসেবে কাজ করে? তাহলে চলো আমরা বের করি এখানে। তাহলে কোনটা হবে এখানে আনসার? দেখো এখানে হচ্ছে Fe3+ আছে, বলো তো Fe3+ কে আর ইলেকট্রন ত্যাগ করতে পারবে? জারক ও বিজারক মানে কি? যার জারণও ঘটবে বিজারণও ঘটবে। Fe3+ এর কি আর ইলেকট্রন ত্যাগ করা পসিবল না, কারণ তার সর্বশেষ জারণ অবস্থা মানে Fe3+, তাহলে এটা আনসার হবে না।
SN2+, এটা কি হবে দেখি, SN2+, দুইটা ইলেকট্রন ত্যাগ করে কিন্তু SN4+ হইতে পারে, আমরা জানি এটা হচ্ছে তার একটা জারণ মান, তার মানে কি এখানে জারণ ঘটছে। আবার SN2+টা চাইলে ইলেকট্রন দুইটা গ্রহণ করে SN এ পরিণত হইতে পারে, তার মানে কি SN2+ ইলেকট্রন ত্যাগও করতে পারে, গ্রহণও করতে পারে, তাহলে এটাই হবে আমার আনসার। তাহলে এটাই হবে কি আমার আনসার, 3 2+, জারক ও বিজারক উভয় হিসেবে কাজ করে। আসলে আয়ন দেওয়া থাকলে না ব্যাপারটা বোঝা অনেক ইজি, এর জন্য আমাদের আগে থেকে জানা লাগবে যে কোনটার সর্বোচ্চ আয়ন অবস্থা কি। যেমন এফ এর ক্ষেত্রে দেখলাম আমরা 3+ তার সর্বোচ্চ, টিনের ক্ষেত্রে দেখলাম হচ্ছে তার সর্বোচ্চ 4+, লেডের ক্ষেত্রে দেখলাম তার সর্বোচ্চ 4+, ম্যাঙ্গানিজের ক্ষেত্রে দেখলাম তার সর্বোচ্চ 7+, ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা জানবো সর্বোচ্চ 6+। নিচের কোনটি জারক ও বিজারক উভয় হিসেবে কাজ করে, চলো এটাও বের করি আমরা। তাহলে এটা তো আমাদের আনসার এইটাই, আমরা জানি Fe2+ একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+ হয়, আবার Fe2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে Fe তে পরিণত হয়, দেখছি আমরা এটা। কোনটি জারক পদার্থ, তাহলে জারক পদার্থ মানে কি, যার বিজারণ হয়েছে মানে ইলেকট্রন গ্রহণ করছে বা গ্রহণ করতে পারে, রাইট। কোনটা বেসিক্যালি ইলেকট্রন কি করে, গ্রহণ করছে। তো এখানে তুমি একটু যদি খেয়াল করো ভাইয়া, যে কোনটা ইলেকট্রন গ্রহণ করে, কোনটা জারক পদার্থ হয়। ক্লোরিন মাইনাসের দিকে খেয়াল করো, এ কি আর ইলেকট্রন গ্রহণ করতে পারবে ভাইয়া, না, কারণ ক্লোরিনের সর্বোচ্চ জারণ অবস্থা কি, নেগেটিভ অবস্থায় মাইনাস। সে যদি আরেকটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে ক্লোরিন 2- হবে, কিন্তু ক্লোরিন 2- তো পসিবল না, ক্লোরিন 3- পসিবল না, তাহলে এটা আনসার হবে না। সিম্পল, ক্লোরিন মাইনাস এটা হবে না, কারণ এটা অলরেডি ইলেকট্রন গ্রহণ করেই ক্লোরিন মাইনাস হয়েছে। এখন এটা কি আর জারক পদার্থ হবে না, কারণ সে তো আর ইলেকট্রন কি করতে পারবে না ভাইয়া, গ্রহণ করতে পারবে না। আচ্ছা, এফি এটাও হবে না, কেন, কারণ এটা মুক্ত অবস্থায় ধাতু, ধাতুরা ইউজুয়ালি কি করে না, ইলেকট্রন গ্রহণ করে না। কারণ ধাতুরে দেখছো Fe2-, Fe3-, Fe- এগুলো দেখছো না, এটা হবে না। সোডিয়ামও সেম, ম্যাগনেসিয়াম 2+, এটা হইতে পারে, কেন বলো তো ভাইয়া, ম্যাগনেসিয়াম 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে ম্যাগনেসিয়ামে পরিণত হইতে পারে, কারণ ম্যাগনেসিয়াম ধাতুতে পরিণত হইতেই পারে, তাই না। তাহলে ম্যাগনেসিয়াম 2+ আয়নটা দুইটা ইলেকট্রন গ্রহণ করে কিন্তু ম্যাগনেসিয়াম ধাতুতে পরিণত হইতে পারে, তাহলে এখানে আনসার হবে ম্যাগনেসিয়াম 2+। ঠিক আছে, কারণ ম্যাগনেসিয়াম নিজে দুইটা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ হয়েছে, পরবর্তীতে সে চাইলে আরও দুইটা ইলেকট্রন গ্রহণ করে আবার ম্যাগনেসিয়াম ধাতুতেই পরিণত হইতে পারে, মানে তার আসলে ইলেকট্রন গ্রহণ করার একটা প্রবণতা বা চান্স আছে। দ্যাটস ওয়াই কি হবে, ম্যাগনেসিয়াম 2+টা একটা জারক পদার্থ হবে, তার ইলেকট্রন গ্রহণ করার প্রবাবিলিটি আছে, কিন্তু বাকিগুলোর একটাও নাই। যেমন ক্লোরিন মাইনাসের তো নাই, কারণ ক্লোরিন 2- হয় না, 3- হয় না। ওকে, এরপরে পরবর্তী বিক্রিয়াতে বলছে এখানে দর্শকায়ন কোনটা, দর্শকায়ন কাকে বলে, যার জারণ মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ বিক্রিয়কে জারণ মান যেটা উৎপাদেও সেম জারণ মান, এটাকে আমরা বলি দর্শকায়ন, যার জারণ মানে কোনো পরিবর্তন হয় না। এখানে দেখি আমরা সোডিয়াম, সোডিয়ামের জারণ মান +1 × 2, তাহলে কত হইল, +2। তাহলে একটা সোডিয়ামের জারণ মান এখানে +1, তাই না, আমরা একটারটা হিসাব করি, একটারটাই অ্যাজ ইউজুয়াল হিসাব করি, তাহলে সোডিয়ামের জারণ মান +1, এখানেও সোডিয়ামের জারণ মান +1, এখানেও সোডিয়ামের জারণ মান +1। তাহলে দেখতে পাচ্ছি যে বিক্রিয়ক এবং উৎপাদে সোডিয়ামের জারণ মান কত, +1, তার মানে এটা কোনো চেঞ্জ হয় নাই, তাহলে এটা হচ্ছে দর্শকায়ন। দর্শকায়ন কাকে বলে, কোন একটা বিক্রিয়া যখন কোন একটা আয়নের জারণ মানের কোনো পরিবর্তন হয় না, তখন সেটাকে আমরা বলি দর্শকায়ন। তাহলে দেখতে পাচ্ছি এখানে সোডিয়াম প্লাস, এই আয়নটার জারণ মানের কোনো পরিবর্তন হয় না, বিক্রিয়াও +1, উৎপাদেও +1, তার মানে যেহেতু তার জারণ মানে কোনো পরিবর্তন হয় নাই, সেটাই হচ্ছে কি দর্শক আয়ন। এরপরে এখানে বলছে যে এই বিক্রিয়াতে কোনটি জারিত হয়েছে, জারিত মানে কি, কোনটার জারণ ঘটছে। তাহলে এটা কেমনে বুঝবো, এটা আমরা দেখি চার্জগুলো বসায় দেখি, তাইলে বের করতে পারবো। তাহলে এখানে একটু বড় করে লিখি, SnCl2 + 2HgCl2, আর এখানে আছে হচ্ছে SnCl4 + 2HgCl। তাহলে এখানে আমরা হচ্ছে তোমার ক্লোরিনের জারণ মান আমরা জানি, এখানে অধাতু অবস্থায় আছে, তাহলে তার হবে -1। ক্লোরিন কয়টা আছে, দুইটা, তাহলে -1 × 2 -2, তাহলে টিন অটোমেটিক্যালি কত হবে, +2, কারণ
পুরা যোগের জারণ মান কত 0 হতে হবে, তাহলে এটা যদি পুরাটা -2 হয় এটা অটোমেটিক্যালি +2। এখানে ক্লোরিন জারণ মান -1 দুইটা আছে, তাহলে -1 × 2 -2, তাহলে মার্কারি অটোমেটিক্যালি +2 হবে। এখানে ক্লোরিন -1 × 4, তাহলে -4, তাহলে টিন অটোমেটিক্যালি কত হবে +4। এখানে আমরা দেখতে পাচ্ছি টিন ছিল এখানে +2, হয়ে গেছে কি +4। টিন ছিল এখানে +2, সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে হয়ে গেছে কি টিন 4+। তার মানে কি তার দুইটা প্লাস বাড়ছে, তার মানে দুইটা ইলেকট্রন ছাড়ছে, তার জারণ হয়েছে, তার মানে সে জারিত হয়েছে, তাহলে টিন 2+ হবে আনসার। কারণ তারই জারণ ঘটছে, সে বিজারক, তার জারণ ঘটছে, সে বিজারক, সে জারিত হয়েছে, তাহলে এটাই হবে আমার আনসার। তাহলে পরবর্তী কোশ্চেনটা হচ্ছে বিক্রিয়াকালে অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর কেন্দ্রীয় পরমাণু কয়টি ইলেকট্রন গ্রহণ করে? তাহলে KMnO4, এটাকে আমরা আয়ন অবস্থায় লিখলে K+, আর কি থাকে MnO4-। তো এইটা আমরা যখন বিক্রিয়া করেছিলাম বা হচ্ছে আমরা যখন ম্যাথগুলো করছিলাম এইগুলার, তখন আমরা জানি সে 5টা ইলেকট্রন গ্রহণ করে Mn2+ পরিণত হয়। তাহলে সে কয়টা ইলেকট্রন গ্রহণ করলো? 5টা, তাহলে এখানে হবে আনসার 5। পটাশিয়াম ডাইক্রোমেটে কতটি ইলেকট্রন গ্রহণ করে বিক্রিয়াকালে? তাহলে এই যে K2Cr2O7, এটাকে যদি ভাঙি আমরা, এটা আমরা বিক্রিয়াতে দেখছিলাম, জারণ বিজারণ বিক্রিয়াতে, তোমরা যারা পড়ছো আর কি অলরেডি। এখানে 2K+ আর কি Cr2O7 2 কি মাইনাস, তাহলে এখানে দেখছিলাম আমরা Cr2O7 2-, এখানে বেসিক্যালি তোমার ক্রোমিয়াম, একটা ক্রোমিয়াম বেসিক্যালি কয়টা ইলেকট্রন গ্রহণ করে? 3টা, তাহলে 2টা ক্রোমিয়াম টোটাল 6টা ইলেকট্রন গ্রহণ করে হয়ে যায় 2Cr3+, তাই না? একটা ক্রোমিয়াম 3টা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এখানে ক্রোমিয়াম ছিল কয়টা? 2টা, তাহলে 2টা ক্রোমিয়াম টোটাল 6টা ইলেকট্রন গ্রহণ করে ক্রোমিয়াম 3+ আয়নে পরিণত হয়। তাহলে এখানে ইলেকট্রন গ্রহণ কয়টা হয়েছে? 6টা। ইলেকট্রন গ্রহণ হয়েছে কয়টা? 6টা, তাহলে 6 হবে আমার আনসার। অম্লীয় মাধ্যমে সোডিয়াম ডাইক্রোমেট কয়টি ইলেকট্রন গ্রহণ করে? এখানেও হবে আনসার কি 6, যেহেতু পটাশিয়াম ডাইক্রোমেট আর সোডিয়াম ডাইক্রোমেট দুইটাই প্রায় সেম, জাস্ট এক জায়গায় K2Cr2 ছিল, এখানে সোডিয়াম 2 মানে Na2Cr2O7, ওদের ক্ষেত্রেও সেম 6টাই। পরে কোশ্চেনটা বলছে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দ্বারা যখন Fe2+ আয়নের টাইট্রেশন করি তখন Fe2+ আয়ন কী হিসেবে কাজ করে? যখন এটার সাথে এটা টাইট্রেশন ঘটে বা আমরা জারণ বিজারণ বিক্রিয়া দেখি, Fe2+ আয়নটা কি করে? ইলেকট্রন ত্যাগ করে Fe3+ আয়নে পরিণত হয়, তাই না? তাহলে এটা কি হিসেবে কাজ করলে? এর জারণ হয়েছে, তাই না? ইলেকট্রন ত্যাগ করা, জারণ মানে কি? ইলেকট্রন ছাড়ন, তার মানে সে যেহেতু ইলেকট্রন ছেড়ে দিছে, তাহলে সে এখানে বিজারক হিসেবে কাজ করছে। কি হিসেবে ভাইয়া? বিজারক। তাহলে এখানে আনসার হবে কি ভাইয়া? বিজারক। তারপরে কপার সালফেট প্লাস Ki, এই যৌগটাতে বিক্রিয়াটি বিজারক কোনটা? তাহলে বিজারক কোনটা মানে কি? যার দ্বারা ইলেকট্রন ত্যাগ হইছে। তাহলে দেখবো এখানে কার দ্বারা ইলেকট্রন ত্যাগ হইছে, জারণ মানগুলো লিখি। পটাশিয়ামে হচ্ছে সালফেট হচ্ছে এখানে -2, এই যে পুরাটা, তাই না? এটা একটা রেডিকেল, তাহলে কপার কত হবে? অটোমেটিকলি +2। আয়োডিন কত? -1, কারণ এটা একটা হ্যালোজেন। হ্যালোজেনগুলার নর্মালি যখন অধাতু অবস্থায় থাকে তখন তাদের জারণ মান -1 হয়, যেমন ক্লোরিনের -1 হয় অধাতু অবস্থায়। পটাশিয়াম তাহলে কত হবে? +1। আচ্ছা, কপার টু O2, এটা একটু সাইডে লিখি এখানে। আয়োডিন তো -1, তাহলে দুইটা আছে, তাহলে -1 × 2, তাহলে -2 হবে। তাহলে দুইটা কপার মিলে +2 হবে, তার মানে কি একটা কপার কত হইল? +1, তাহলে +1 × 2, তাহলে হয়ে গেলে কত? +2। ওকে, এরপরে আচ্ছা এখানে একটু খেয়াল করি, কপারের ছিল +2, বিক্রিয়ায় উৎপাদে হয়ে গেছে কি +1, তার মানে কি +2 ছিল হয়ে গেছে +1, তার মানে এখানে বিজারণ ঘটছে। পজিটিভিটি কমা মানে কি? মানে মনে রাখবা বিজারণ, পজিটিভিটি কমা এবং নেগেটিভিটি যদি বাড়ে, মানে কোনো একটা আয়নের পজিটিভ কমে গেল এবং অথবা কোনো একটা আয়নের নেগেটিভ বেড়ে গেল, এটা মানে বিজারণ বোঝায়। আর যদি পজিটিভ বাড়ে, পজিটিভ আয়ন বাড়ে, নেগেটিভ আয়ন কমে, সেটা বুঝাই কি ভাইয়া? জারণ। তাহলে আমি খুঁজবো জারণ কোথায় হয়েছে, কারণ আমাকে খুঁজতে বলছে বিজারক কোনটা, যার জারণ ঘটে তাকে বিজারক বলি। তাহলে এখানে দেখি আয়োডিন হচ্ছে এখানে -1, তাই না? এখানে আয়োডিন কত ছিল? -1।
আচ্ছা, তারপরে এখানে সালফেট তো -2, পটাশিয়াম তো +1, তাহলে +1 × 2, কারণ দুইটা পটাশিয়াম আছে তাহলে +2। আচ্ছা, তাহলে আমি কপারেটটা বুঝলাম যে কপারেটটা হচ্ছে বিজারণ হয়েছে, তাহলে জারণ কার ঘটছে এটা খোঁজা লাগবে। এই যে দেখি আয়োডিন, এখানে আয়োডিন কত আছে? 0 মুক্ত অবস্থায়। আয়োডিন কি অণু? আয়োডিন ছাড়া এখানে কেউ আছে? নাই। তাহলে আয়োডিন মুক্ত অবস্থায় জারণ মান কত? 0। তাহলে আমি এখানে দেখি আয়োডিন, এটা সমতকরণ করলে দেখবা এখানে সমতকরণ করার পরে তুমি দেখবা এখানে 4 চলে আসতেছে, ঠিক আছে? এই যে যদি তোমাকে এখানে একটু সমতকরণটা করে দেখাই, কপার সালফেট প্লাস Ki পটাশিয়াম আয়োডাইড প্লাস CO2I2 প্লাস K2SO4 প্লাস I2। আয়োডিন কয়টা আছে এখানে? দুইটা, 4টা, তাহলে এখানে 4 দিবা। পটাশিয়াম কয়টা হলো? 4টা, তাহলে এখানে 2 দিবা। 2 দিয়াতে সালফেট হয়ে গেছে কয়টা? 2টা, তাহলে এখানে সামনে 2 দিবা। তাহলে কপার 2টা হয়ে গেছে, যে কপার 2টাই। এই যে দেখো আয়োডিন এখানে কয়টা আছে? 4টা না? এই 4টা আয়োডিন আছে, আর এখানেও 4টা আছে। এখানে 4টা, এখানে যে 4টা আয়োডিন আছে না, এই 4টা আয়োডিনের মধ্যে 4টা আয়োডিনের জারণ মান কিন্তু -1। তাহলে এখানে আমি বলতে পারি বিক্রিয়কে বিক্রিয়কে 4টা আয়োডিনের জারণ মান -1। আর উৎপাদের দিকে যদি খেয়াল করি, উৎপাদে দেখতে পাচ্ছি 2টা আয়োডিন আছে, যে কপার আয়োডাইড, এখানে 2টা আয়োডিন আছে যাদের জারণ মান কি? -1। এই যে -1, -1। তার মানে এই 2টা আয়োডিনের জারণ মানের কোনো পরিবর্তন হয় নাই, এরা দুইজন দর্শকান। বাকি যে 2টা আয়োডিন আছে তাদের দেখো 0, এ আয়োডিনও 0, এ আয়োডিনও 0। এই যে এই 2টা আয়োডিনকে আমি আলাদা আলাদা লিখছি আই, তাদের দুজনের জারণ মান কত? 0। তার মানে এই 2টার জারণ মানের পরিবর্তন হয়েছে। তার মানে কি এখানে এই আয়োডিনটা কি এখানে বিজারক। কেমনে বিজারক বুঝলাম? দেখো এখানে মাইনাস ছিল, হয়ে গেছে কি 0, মাইনাস ছিল 0। তার মানে কি নেগেটিভিটি কমছে। যে নেগেটিভিটি যদি কমে যায় তাহলে কি হয়? জারণ ঘটে। নেগেটিভিটি যদি কমে তাহলে কি জারণ, যে আগে মাইনাস ছিল এখন 0, তার মানে কি নেগেটিভিটি কমছে, তার মানে জারণ হয়েছে, তার মানে সে কি? বিজারক। তাহলে এখানে আয়োডিন মাইনাসটাই কি? বিজারক। আয়োডিন মাইনাসটা কি এখানে? বিজারক। এই যে Ki বিজারক, আয়োডিন মাইনাসটা হচ্ছে বিজারক। তাহলে এখানে আনসার হবে ডি। আনসার হবে কি? ডি। এটা একটু বিশ্লেষণ করে বললাম কারণ এখানে অনেকগুলো বেসিক চলে আসছে, দ্যাটস একটু বিশ্লেষণ করে বলে দিলাম। আয়োডিন মাইনাসটা হচ্ছে যেহেতু এখানে 4টা আয়োডিন মাইনাস ছিল, এর মধ্যে 2টা আয়োডিন মাইনাসের জারণ মানে কোনো পরিবর্তন হয় নাই, বাকি 2টা আয়োডিনের জারণ মানে পরিবর্তন হয়েছে, 0 হয়ে গেছে। তারা মানে তারা ইলেকট্রন ত্যাগ করছে। তো জিনিসটা এরকম হয়েছে এখানে। তো 2টা আয়োডিন মাইনাস 2টা ইলেকট্রন ত্যাগ করে হয়ে গেছে I2। এই যে এটা, ঠিক আছে। এরপরে পরবর্তী কোশ্চেনে বলছে পটাশিয়াম ডাইক্রোমেট এবং FeSO4 এইখানে জারক এবং বিজারকের মোল সংখ্যার অনুপাত বের করতে বলছে। তাহলে এই যে পটাশিয়াম ডাইক্রোমেট আর ফেরাস সালফেট, এই দুইটার মোল সংখ্যার অনুপাত বের করতে বলছে। তাহলে এইটা দুইটার মোল সংখ্যা বের করতে হলে আমাদের একটু মাথায় বিক্রিয়াটা থাকা লাগবে। বিক্রিয়াটা যদি আমাদের মাথায় থাকে তাহলে এটা বের করা কি আমাদের জন্য অনেক সহজ। বিক্রিয়াটা জাস্ট একটু মাথায় রাখা লাগবে। তো তোমার হয়তো বা মনে আছে কিনা জানি না, বাট তুমি যখন বিক্রিয়া করছো তখন দেখতে পাইছো বা এইভাবে মনে রাখতে পারো যে কে কয়টা ইলেকট্রন এখানে ছেড়ে দিল, এই কে কতগুলো ইলেকট্রনের আদান প্রদান হয়েছে, কে কয়টা ছাড়ছে, এইভাবেও মনে রাখতে পারো। যেমন আমি তোমাকে বলি আমি কিভাবে মনে রাখতাম। এখানে FeSO4 ছিল না, সে কি করছিল? Fe2+ ছিল। এই যে FeSO4 থেকে আমরা Fe2+ পাই, সে একটা ইলেকট্রন ত্যাগ করে হয়ে গেছিল Fe3+। তাহলে এখানে কয়টা ইলেকট্রন ত্যাগ হয়েছে? একটা। ওকে, K2Cr2O7 এখানে হচ্ছে K2Cr2O7 এর মধ্যে, ভাইয়া তোমাকে দেখাচ্ছে আমি কেমনে মনে রাখতাম MCQর জন্য। তাহলে Cr2O7 এখানে কি হইতো? ও হচ্ছে 6টা ইলেকট্রন, মানে 2টা ক্রোমিয়াম মিলে 6টা ইলেকট্রন ত্যাগ করে ক্রোমিয়াম 3+ হয়েছে, 2Cr3+, যেহেতু 2টা ক্রোমিয়াম। তাহলে দেখো এখানে Fe কয়টা ইলেকট্রন ছাড়ছে? একটা। আর ক্রোমিয়াম এই যে পুরো আয়নটা, রেডিকেলটা, কয়টা ইলেকট্রন ছাড়ছে? 6টা। তাহলে এখানে 1 ইলেকট্রন হচ্ছে কি এখানে ছাড়ছে, আর 6টা ইলেকট্রন এখানে কি হয়েছে? গ্রহণ হয়েছে। সরি, ইলেকট্রন ত্যাগ লিখে ফেলছে ভুলে, এখানে কি হবে? ইলেকট্রন গ্রহণ। এই যে দেখো আগেও লিখছিলাম এখানে ইলেকট্রন গ্রহণ, এখানে ভুলে আমি কি করছি?
ইলেকট্রন মাইনাস দিয়ে দিছিলাম, এটা তো প্লাস হবে, কারণ এ ইলেকট্রন ছাড়ছে, এ কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে। আর এখানে 6টা চলে আসে পরবর্তীতে সমতকরণের জন্য, 6Fe3+ আছে, ওইটা লিখতেছি না এখানে, ঠিক আছে। তো যেটা বুঝাচ্ছিলাম যে এখানে এ হচ্ছে ইলেকট্রন ছাড়ছে, তার মানে কি তার জারণ হয়েছে, আর এ কি হয়েছে, এখানে ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে সে এখানে বিজারণ করছে। এ তাহলে কি হবে, বিজারক, যার জারণ ঘটে তাকে কি বলি, বিজারক। আর যে ইলেকট্রন গ্রহণ করছে সে কি, জারক। এখানে বলছে জারক আর বিজারকের অনুপাত। আমি কি করব, এটা সুইচ করে দিব। দেখো, বিজারক একটা ইলেকট্রন ছাড়ছে, জারক 6টা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে এই 6টা যাবে এফ এর কাছে, এই একটা যাবে ওর কাছে, তাহলে জিনিসটা এরকম আর কি। দাঁড়ো, জারক ইস টু বিজারক, জারক আর বিজারকের মূল সংখ্যাটা তাহলে কেমন হবে, জারক বিজারক এখানে একটা ছাড়ছে, রাইট, জারক এখানে 6টা ছাড়ছে, তাহলে এখানে বিজারক আর জারকের অনুপাতটা কি করব আমি, এখানে যে একটা ছাড়ছে আর এখানে কি করছে 6টা ইলেকট্রন গ্রহণ করছে, রাইট। আমি এখানে যেটা করব ভাইয়া, আমি এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে একটা, আর তার আগে বলে দিই, আশা করি বুঝতে পারছো এখানে জারক আর বিজারক কোনটা। এটা হচ্ছে বিজারক, আর এটা হচ্ছে বিজারক, আর এটা কি, জারক। এখন আমাকে বলছে জারক এবং বিজারক, তার মানে কি এটা এবং এটা। পটাশিয়াম জারক হচ্ছে এখানে K2Cr2O7, বিজারকটা কি, FeSO4। তাহলে এটার অনুপাতটা কি হবে, অনুপাতটা কি হবে, দেখো এটার অনুপাতটা হবে, ও কয়টা ইলেকট্রন ছাড়ছিল, কয়টা ইলেকট্রন গ্রহণ করছিল, 6টা না, এই 6টা চলে যাবে Fe এর কাছে, তাহলে জিনিসটা এরকম হবে। তাহলে এটা হবে 6 চলে যাবে বিজারকের কাছে, তাহলে এটা 6টা চলে গেল বিজারকের কাছে। আর যা বিজারক যে সে কি করছিল, একটা ইলেকট্রন ছেড়ে দিছে, তাহলে তার একটা এই নাম্বারটা চলে যাবে জারকের কাছে, তাহলে 1। তাহলে এটার আনসার হবে 1:6। তাহলে আমি যদি তোমাকে একদম শর্টকাটে বলি, ব্যাপারটা কি হইল, বিজারকের ইলেকট্রন সংখ্যা কয়টা ইলেকট্রন ছাড়ছে, একটা না, ওই এক নাম্বারটা চলে যাবে জারকের কাছে, এক নম্বরটা চলে যাবে কার কাছে, জারকের কাছে। আর বিজার তোমার জারক কি করছে, 6টা ইলেকট্রন গ্রহণ করছে, ওই 6 নাম্বারটা, নাম্বার মূল সংখ্যা আর কি, এটা চলে যাবে কার কাছে, বিজারকের কাছে। তাহলে আলটিমেটলি জারক হইল 1, বিজারক হইল 6, তার মানে এটা হবে 1 আর এটা কি হবে 6, এই যে এটা। তো আমরা একদম ডিটেলস যদি এইটার ইয়াটা করতাম, মানে হচ্ছে জারণ বিজারণটা করতাম, তাহলে দেখতাম এখানে 1 আর এখানে আসলেই 6 আসতো। ওকে, তাহলে আমি আবার বলে দিই, তোমাকে জাস্ট মাথায় রাখতে হবে যে কে কয়টা ইলেকট্রন ছাড়ে। Fe2+ একটা ইলেকট্রন ছাড়ে, পটাশিয়াম ডাইক্রোমেটের ক্রোমেট আয়নটা 6টা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এখানে Fe2+ এর কয়টা ইলেকট্রন ছাড়ছে, একটা না, এই এক নাম্বারটা চলে যাবে জারকের কাছে, তাহলে জারক এখন 1, আর জারক যার নাম্বার 6 এটা চলে যাবে ওর কাছে, তাহলে বিজারক এখন 6, তাহলে 1:6, এটা হচ্ছে আনসার। ওকে, দেখো পরবর্তীটা করতে আর একটু ইজি হবে, KMnO4, আর এখানে কি আছে, H2C2O4, রাইট, এখানে আছে কি H2C2O4। তাহলে ভাইয়া এটা কেমনে বের করব, তাহলে এখানে আমাকে জানতে হবে যে H2C2O4 এ C2O4 এই আয়নটা অক্সালেট আয়ন, এ কি করে ভাইয়া এখানে ইলেকট্রন ছাড়ে, এখানে কি করে ভাইয়া ইলেকট্রন ছাড়ে, কথা হচ্ছে কয়টা ছাড়ে, 2টা ছাড়ে, 2টা ছেড়ে এখানে 2CO2 তে কনভার্ট হয়, কি হয়, 2CO2 তে কনভার্ট এখানে হয়। আর MnO4 এ তুমি দেখতে পাবা MnO4, MnO4 এ কি হয় ভাইয়া, MnO4 এ হচ্ছে সে 5টা ইলেকট্রন গ্রহণ করে Mn2+ এ পরিণত হয়। তাহলে এটা হচ্ছে আমাকে আবারও বলছে যে জারক এবং বিজারকের মোল সংখ্যা, ইলেকট্রন ত্যাগ করছে কি সে, তাহলে সে বিজারক, বিজারক, ইলেকট্রন সে কি করছে, গ্রহণ করছে, তাহলে সে জারক। তাহলে আমি এখন জারক, জারক
অনুপাত বিজারক, মূল সংখ্যাটা বের করব। বলছিলাম না একজনেরটা আরেকজনের কাছে চলে যায়, তাহলে বিজারকের ক্ষেত্রে তার কাছে কত ছিল 2, এটা চলে যাবে জারকের কাছে, তাহলে এখানে হবে 2। তার মানে এখানে হবে কত তোমার হচ্ছে 2। আর এটা কার তোমার হচ্ছে জারকেরটা কার যাবে বিজারকের কাছে, তাহলে এটা হবে 5। তাহলে এখানে কত হবে ভাইয়া 5, এখানে কত হইলো 5। তাহলে এটাই হচ্ছে আমার আনসার, ঠিক আছে। তাহলে জাস্ট একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে, ওই যে কতগুলো ইলেকট্রন ত্যাগ করলো, কতগুলো ইলেকট্রন ত্যাগ করলো, এই জিনিসটা যদি আমার মাথায় থাকে তাহলে আমি ইজিলি কি করতে পারবো ভাইয়া, মূল সংখ্যার অনুপাতটা বের করতে পারবো। কয়টা ইলেকট্রন ত্যাগ করছে এটা আমি যদি জানতে পারি তাহলে ইজিলি কি করতে পারবো ভাইয়া, বের করতে পারবো, ঠিক আছে। এটা আমার জানা থাকলে ইজিলি আমরা কি করতে পারবো, বের করতে পারবো। তো আশা করি আমরা এটা বুঝতে পারছি। জাস্ট জারক যতগুলো ইলেকট্রন ত্যাগ করছে ওই নাম্বারটা দিয়ে দিব, সরি বিজারক যতগুলো ইলেকট্রন ত্যাগ করছে ওই নাম্বারটা দিয়ে দিব জারকের কাছে, জারক যতগুলো ইলেকট্রন গ্রহণ করছে নাম্বারটা দিয়ে দেবো বিজারককে, মানে উল্টাই গেল আর কি। দেখো বিজারকের ক্ষেত্রে এখানে 5 হয়েছে, জারকের ক্ষেত্রে এখানে কত হয়েছে, জারকের ক্ষেত্রে এখানে কত হয়েছে 2, কিন্তু হওয়ার কথা ছিল উল্টা না, কারণ সে 2টা ইলেকট্রন ত্যাগ করছে আর এখানে 5টা, তো উল্টাই দিছি আমি জাস্ট, ঠিক আছে, উল্টাই দিছি। এই নাম্বারটা চলে গেছে জারকের কাছে, এই নাম্বারটা চলে গেছে বিজারকের কাছে। তাহলে এখানে হচ্ছে KMnO4 এর আগে 2, আর এখানে কত হবে, এখানে হবে হচ্ছে 5। তাহলে এটার আনসার কি হবে 2 ও 5। ওকে, তাহলে এটা হচ্ছে আমার বেসিক্যালি জারক এবং বিজারকের মূল সংখ্যা। পরবর্তীতে কোশ্চেন দেখো, এরকম সিমিলার টাইপের আরেকটা কোশ্চেন আছে, FeSO4 KMnO4 H2SO4। তাহলে এটা দিয়ে আমার কাজ নেই, আমার কাজ হচ্ছে এই দুইটাকে নিয়ে। তাহলে FeSO4 থেকে বেসিক্যালি আমরা Fe2+টা পেয়ে থাকি, তাহলে সে হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করে হয়ে যায় এখানে কি Fe3+, আর সে এখানে বিজারকের ভূমিকা পালন করে, বিজারক। আর KMnO4 থেকে আমরা পাই MnO4- আয়নটা। তো আমরা যখন এগুলো থিওরিতে পড়ছিলাম তখন দেখছিলাম MnO4টা 5টা ইলেকট্রন গ্রহণ করে, কয়টা 5টা, ফলে এখানে উৎপন্ন হয় Mn2+। আর বাকি যে এখানে 4টা অক্সিজেনের জন্য 4 অণু পানি, তারপরে 8টা হাইড্রোজেন প্লাস, এগুলো লিখতেছি না আর কি, এগুলো আননেসেসারি, আপাতত লাগবে না। আর এই পুরোটা হচ্ছে জারক। তাহলে আবার বলছে এখানে বিজারক আর জারকের মূল সংখ্যার অনুপাত, এবার কিন্তু বিজারকটা আগে লিখছে তাই না। তাহলে আমি লিখি এখানে বিজারক ইজ টু জারক, তার মূল সংখ্যার অনুপাতটা কত হবে, বিজারক হচ্ছে দেখতে পাচ্ছি বিজারক ইলেকট্রন ত্যাগ করছে একটা, তাহলে এই 1 চলে যাবে জারকের জন্য, আর জারকের 5 চলে যাবে বিজারকের জন্য কাছে, তার মানে নাম্বারটা এক্সচেঞ্জ হয়ে যাবে। তাহলে বিজারকের জন্য হবে 5, জারকের জন্য হবে 1, তাহলে এটা হবে 5:1। বিজারকের জন্য কত 5, জারকের জন্য 1, তাহলে এটা আনসার হবে 5:1, ঠিক আছে। বিজারকের জন্য 5 আর জারকের জন্য 1, এই যে এই 1টা। ওকে, আচ্ছা। পরবর্তী কোশ্চেনটাতে বলছে যে 2s23 2- প্লাস I2s4O6 2- প্লাস 2I-, এখানে হচ্ছে কোনটিতে জারণ ঘটছে এটা আমাকে বের করতে বলছে, কোনটাতে জারণ ঘটছে এটা আমাকে কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। তাহলে আমরা যদি এই দুটার দিকে খেয়াল করি, এটা কি ডাইথায়োনেট আয়ন, এটা হচ্ছে কি ভাইয়া ডাইথায়োনেট আয়ন, আর এটা কি টেট্রাথায়োনেট আয়ন। তাহলে বেসিক্যালি ডাইথায়োনেট থেকে টেট্রাথায়োনেট যখন তৈরি হয় তখন এখানে আমরা জানি যে ইলেকট্রন ত্যাগ হয়, কার ইলেকট্রন ত্যাগ হয়, সালফারের। তাহলে এইটা থেকে যেহেতু ইলেকট্রন ত্যাগ হয় আলটিমেটলি এটাই হবে আমার কি এখানে বিজারক, তার মানে তার ঘটছে কি জারণ, যেহেতু সে বিজারক তাহলে তার ঘটছে কি জারণ, তাহলে এখানে জারণ ঘটেছে কার, ডাইথায়োনেট আয়ন S2O3 2-। তো তোমরা যারা হচ্ছে এই জিনিসটা ভালো করে দেখতে যাচ্ছ তাদেরকে আমি একটু যৌগটা নিয়ে দেখাই, তাহলে তুমি বুঝতে ইজি হবে। পুরো যৌগটা দেখি, সোডিয়াম ডাইথায়োনেট, এই যৌগটা থেকে পরবর্তীতে উৎপন্ন হয়েছে তোমার হচ্ছে Na2S4O6, এই যৌগটা, রাইট। আচ্ছা, তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ যে অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, -2 × 3 তাহলে কত হয় -6, আর এখানে সোডিয়ামের জারণ মান আমরা জানি +1, তাহলে +1 × 2 তাহলে কত হলো +2।
তাহলে আমাকে বলো, আমি যদি পুরা যৌগের জারণ মানটা 0 বানাতে চাই, কারণ পুরাটা যৌগ, যৌগের জারণ মান 0 হয়, মোট জারণ মানটা, তাহলে এখানে সালফারে কত লাগবে? +4। +4 মানে কি বলো তো? একটা সালফারে কত? +2। তাহলে এখানে +2 × 2, তাহলে আলটিমেটলি কত হলো? +4। আর এইখানের দিকে যদি তুমি ভালো করে তাকাও, তাহলে এখানে অক্সিজেন দেখবা 2 × 6, তাহলে কত আসে এখানে? 12। রাইট? এখানে কত আসে ভাইয়া? 12। আর এখানে সোডিয়ামের জারণ মান হচ্ছে +1 × 2, তাহলে কত হয়? +2। তাহলে এখানে সালফার, আমার যদি পুরোটা 0 বানাইতে হয়, এটা +2 আর এটা -12, পুরোটা 0 বানাইতে হলে এটা কত লাগবে? +10, কারণ +10 এর সাথে 2 যোগ করলে 12, 12 থেকে 12 ধরে 0, তাহলে এটা +10। তার মানে 4টা সালফারের জারণ মান +10। তাহলে একটা সালফার কত হবে? একটা সালফার হবে তোমার হচ্ছে, একটা সালফারের জারণ মান হবে এখানে 2.5। কত হবে ভাইয়া? 2.5। তাহলে 2.5 × 4, এটাই কত হয়? 10। তাহলে আমরা এখানে যে স্টেটমেন্টটা আসতে পারি যে এখানে সালফারের জারণ মান ছিল 2-, ঠিক আছে? আমি পুরাটা লিখতেছি না, আমি শুধুমাত্র সালফারেরটায় তোমাকে বুঝাচ্ছি। সালফারের জারণ মান ছিল 2-, সে একটা ইলেকট্রন না, তোমার হচ্ছে বেসিক্যালি আগে তো 2- ছিল, পরবর্তীতে হয়ে গেছে কি 2.5। তার মানে কি আধাটা ইলেকট্রন মানে অর্ধেকটা ইলেকট্রন ছাড়ছে, ছেড়ে এখানে হয়েছে এস, সরি এখানে 2+ ছিল আগে, সালফার ছিল +2, তো এখানে বেসিক্যালি আধাটা ইলেকট্রন ছেড়ে 2.5+ হয়েছে। তাইলে এইখানে সালফার তোমার হচ্ছে আগে ছিল 2+, এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে সালফার, একটা সালফার হিসাব করতেছে আর কি, তোমাকে এটা বোঝানোর জন্য যে এখানে জারণ হয়েছে। তো পুরা যৌগটা যদি দেখো যে 2 এর সামনে যদি আমি Na2 দেই, তাহলে যৌগটা হয়ে যায় আর কি, বুঝছো? 2 এর সামনে যদি Na দেই, 2টা বাদ দিয়ে যদি Na2 আয়নে দেই, তাহলে হচ্ছে এটা হয়ে যায়। এটার নাম হচ্ছে সোডিয়াম ডাইথায়োনেট। পরেরটার নাম হচ্ছে সোডিয়াম টেট্রাথায়োনেট। সালফার 4টা, তাই টেট্রা, এখানে সালফার 2টা, তাই ডাইথায়োনেট। ওকে, তাহলে এখানে দেখলাম সালফারের জারণ মান +2 হয়ে গেছে কি 2.5। তাহলে সালফার 2+ ছিল, আধাটা অর্ধেকটা ইলেকট্রন ত্যাগ করে, এই যে অর্ধেকটা ইলেকট্রন ত্যাগ করে হয়ে গেছে কি সালফার 2.5+। বোঝানোর জন্য বললাম আর কি। তো এখানে কি হয়েছে? জারণ ঘটছে, এই পুরা যৌগমূলকটা থেকে এখানে কি ঘটছে? জারণ ঘটছে। তাহলে এটাই হচ্ছে তোমার কি জারণ ঘটছে, যার যার নাম হচ্ছে বিজারক। এটাই হচ্ছে আমার আনসার। ওকে, আশা করি বুঝতে পারছি। পরবর্তী কোশ্চেন, ম্যাগনেসিয়াম কার্বাইডে কার্বনের জারণ মান কত? ম্যাগনেসিয়াম কার্বাইড, তাহলে ম্যাগনেসিয়াম কার্বাইডের সংকেত কি? এই যে এটা, ম্যাগনেসিয়াম কার্বাইডের সংকেত হচ্ছে এটা। তো এখানে কার্বনের জারণ মান কত, এটা যদি আমরা বের করতে চাই, তাহলে এখানে কত হবে? ম্যাগনেসিয়াম তো ধাতু, এর জারণ মান +2, তাহলে এখানে 2টা কার্বন মিলে কত হবে? -2। তাহলে একটা কার্বনের জন্য কত হইলো? -1 × 2, তাহলে একটা কার্বনের জারণ মান কত হলো? -1। এটা হচ্ছে আমার আনসার। ম্যাগনেসিয়াম কার্বাইড, যেখানে ম্যাগনেসিয়ামের জারণ মান +2, তাহলে কার্বন 2টা মিলে -2 হতে হবে, তাহলে একটা কার্বন কত হয়? -1। তারপরে এই আয়নটাতে কেন্দ্রীয় পরমাণু, কেন্দ্রীয় পরমাণু কে হবে? এই অবস্থান্তর মৌলটা কবাল্ট, তাহলে এর জারণ মান কত আমাকে বের করতে হবে। তাহলে কেমনে বের করতে পারি? দেখো, তোমার পুরাটার জারণ মান কত? +3, তাহলে তুমি ইকুয়াল টু দাও +3। আর কবাল্ট এটা কেন্দ্রীয় পরমাণু, এর জারণ মানকে ধরো x, তাহলে এখানে লেখো x। পুরাটার জারণ মান কত? +3, তাহলে ইকুয়াল টু +3, মানে মোট জারণ মান +3। প্লাস অ্যামোনিয়া, অ্যামোনিয়ার জারণ মান কত? 0, কারণ এটা একটা যৌগ, তাহলে 0 × 6, তাহলে এখানে x, আর 0 × 6 যোগ করলে 0, তাহলে ইকুয়াল টু 3। তাহলে আলটিমেটলি এক্স এর মান কত আসে? +3। তাহলে কবাল্টের জারণ মান কত এখানে? +3। ওকে, তারপরে Fe3O4, এখানে Fe এর জারণ মান কত? তো চলো এটা বের করি। Fe3O4, তাহলে এখানে অক্সিজেনের জারণ মান হচ্ছে -2 × 4, তাহলে কত আসে? -8। তাহলে 4টা অক্সিজেনের জারণ মান এখানে -8, তাহলে 3টা অক্সিজেন মিলে কত হতে হবে? +8। তাহলে 3টা অক্সিজেনের জারণ মান, 3টা আয়রন, সরি Fe, 3টা Fe এর জারণ মান যদি হয় +8, তাহলে একটা Fe এর জারণ মান কত হবে? 8 রে 3 দ্বারা ভাগ করবা, তাহলে আসবে 2.67। তাহলে এটাই হবে আমার আনসার। ঠিক আছে, তাহলে Fe এর জারণ মান কত হলো? 2.67। এরপরে এখানে দেখি আমরা এটার জারণ মান কত। অ্যাজ ইউজুয়াল পুরাটার জারণ মান কত? মোট জারণ মান -3, তাহলে ইকুয়াল টু -3 লিখলাম। এটা কোবাল্টের আধান বের করতে বলছে, এটাকে x ধরলাম, তাহলে এই যে x প্লাস মোট জারণ মান সায়ানাইট, এটার জারণ মান কত? -1, মাথায় রেখো। তাহলে এটা -1, কয়টা আছে? 6টা, তাহলে -1 × 6, তাহলে x - 6 ইকুয়াল টু হচ্ছে -3।
তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে -3, সরি এখানে হচ্ছে ইকুয়াল দুইটা লিখে দিছি, তাহলে এখানে হচ্ছে তোমার এক্স ইকুয়াল টু -3 + 6, তাহলে আলটিমেটলি এক্স ইকুয়াল টু কত আসে +3, তাহলে এখানে আনসার হচ্ছে +3। ওকে, পরবর্তীতে দেখি এখানে কারটা বের করতে বলছে, এফি, এফি এর জারণ মান বের করতে বলছে, তাহলে চলো বের করি। পুরাটার জারণ মান কত 0, তাহলে আমরা লিখি ইকুয়াল টু 0। আর পটাশিয়ামের কত +1, কয়টা আছে 4টা, তাহলে +1 × 4 প্লাস আয়রনেরটা জানি না, তাহলে এটা কি ধরে নিব এক্স, তাহলে এক্স প্লাস সাইনেটেরটা কত -1, তাইলে -1, এখানে হচ্ছে -1 হবে, পুরোটা মুছে দিই, হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে তোমার ভাইয়া এক্স প্লাস -1 × 6, আর পুরাটা যার মান কত 0, তাহলে এখানে 4 প্লাস এক্স -6 = 0, তাহলে সুতরাং এক্স এগুলো কত আসবে +2, এটাই হচ্ছে আনসার। তাহলে পটাশিয়াম ফেরোসায়ানেট এই যৌগটাতে, পটাশিয়াম হেক্সোফেরোসায়ানেট এই যৌগটাতে হচ্ছে এফি এর জারণ মান কত +2। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটে হাইড্রোজেনের জারণ মান কত বের করতে বলছে, তাহলে চলো বের করি আমরা। পুরাটার জারণ মান কত 0, লিথিয়ামের কত +1, যেহেতু এটা খাদ্যাত, অ্যালুমিনিয়ামের +3, আর হাইড্রোজেনেরটা এক্স ধরছি, তাহলে এক্স কয়টা আছে 4টা, তাহলে এক্স × 4, তাহলে এখানে +1 আর +3 যোগ করলে +4, +4x ইকুয়াল টু কত 0, তাহলে এক্স ইকুয়াল টু আসবে কত -1, তাহলে এটার আনসার হবে কত -1। S4O6 এ আয়নে সালফারের জারণ মান কত, তাহলে চলো এটা বের করি। পুরাটা একটা রেডিকেল, এই পুরাটার জারণ মান -2, তার মানে চার্জ -2, পুরাটা জারণ মান হচ্ছে মোট মান -2, তাহলে সালফারেরটা এক্স ধরলাম, তাহলে এখানে এক্স × 4 প্লাস অক্সিজেনের জারণ মান কত -2, তাহলে -2 × 6, তাহলে এখানে 4x -12 ইকুয়াল টু হচ্ছে -2, তাহলে এখানে 4x ইকুয়াল টু -12 ওই সাইডে গেলে +12 হবে, তাহলে 10 আসবে, তাহলে x ইকুয়াল টু ক্যালকুলেশন করলে আসবে +2.5, তাহলে এখানে আনসার হচ্ছে 2.5। হাইড্রোজেন পার অক্সাইড, এটা যেহেতু পার অক্সাইড, তাহলে এখানে অক্সিজেনের জারণ মান কত -1, পার অক্সাইডে -1, নর্মাল অক্সাইডে -2, সুপার অক্সাইডে -1/2। Na2S4O6, এখানে কেন্দ্রীয় পরমাণু কি সালফার, তাহলে সালফারের জারণ মান কত হবে এখানে +2.5, এটা নিজেরা করে বের করবা, ঠিক আছে, +2.5। এটার রেডিক্যালটা আমি করাই দিছি, অর্থাৎ এই যে S4O6 যৌগমূলকেরটা করাই দিছিলাম। এখানে এ যৌগের কেন্দ্রীয় পরমাণুর জারণ মান, তাহলে এখানে এই যৌগটা কি, এই যৌগটা দেখবা এই যে এটা Na2S4O6, যেখানে কেন্দ্রীয় পরমাণু কি সালফার, আর সালফারের জারণ মান এখানে আসবে +2.5। ওকে, কারণ আমরা জানি সোডিয়াম ডাইথায়োনেট থেকে উৎপন্ন হয় কি সোডিয়াম টেট্রাথায়োনেট। ওকে, পারক্লোরিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিডের সংকেত কি HClO4, আমরা হয়তোবা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের 3 নম্বর অধ্যায় লাস্টে টপিক ছিল একটা অক্সো অ্যাসিড, ওখানে আমরা দেখছিলাম। তো এখানে কেন্দ্রীয় পরমাণু কে ক্লোরিন, এর জারণ মান কত বের করো, অক্সিজেন হচ্ছে -2 × 4, তাহলে কত হবে -8, আর হাইড্রোজেন হচ্ছে এখানে +1, তাহলে ক্লোরিন অটোমেটিকলি +7 হবে, তাহলে এখানে আনসার হবে +7। কোনটি তীব্র অ্যাসিড, আচ্ছা এগুলো সব অক্সো অ্যাসিড, কেমন বুঝলাম, দেখো সব জায়গায় অক্সিজেন আছে, তাহলে অক্সো অ্যাসিডের কোনটা তীব্র হয় এটা বুঝবো কিভাবে, দেখবা কেন্দ্রীয় পরমাণু জারণ মান কার কত, কেন্দ্রীয় পরমাণু জারণ মান যার বেশি সেটা তত বেশি তীব্র। তাহলে নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু কত আসবে দেখো, -2 × 3, তাহলে এটা আসবে -6, তাহলে হাইড্রোজেন +1, এটা অটোমেটিকলি +5। এটারটা কত আসে দেখো, এটারটা হিসেব করবা দেখবা +3 আসে কেন্দ্রীয় পরমাণু, এখানে দেখবা সালফিউরিক অ্যাসিডে আসবে +6, এখানে দেখবা সালফিউরিক অ্যাসিডে আসবে কত 3 × 6 +4, তাহলে কেন্দ্রীয় পরমাণু সবথেকে বেশি কার, সালফিউরিক অ্যাসিড, কেন্দ্রীয় পরমাণুতে সবথেকে বেশি কার জারণ মান সালফিউরিক অ্যাসিডের সালফারের, তাহলে এটাই হবে আমার আনসার, এটাই সবথেকে তীব্র অ্যাসিড। তাহলে তীব্র অ্যাসিড ডিটারমাইন করবা কেন্দ্রীয় পরমাণুতে কার জারণ মান বেশি, যদি দেখো দুইটারই জারণ মান সেম আসে তখন দেখবা কার আকার ছোট, যার আকার ছোট সেই বেশি তীব্র হবে। কোনটি তীব্র অ্যাসিড, আবার সেম, দেখো কার জারণ মান কত, এখানে উপর থেকে দেখি HClO4, এখানে ক্লোরিনের জারণ মান দেখবা +7 আসতেছে, আর এখানে আয়োডিনের জারণ মান দেখবা +7 আসতেছে, এখানে দেখবা +5, এখানে দেখবা কি +5, তাহলে কোনটি তীব্র অ্যাসিড এটা বের করতে বলছে, রাইট।
তাহলে দেখব কোনটার কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বেশি। এই যে এই দুইটার কেন্দ্রীয় পরমাণু কি সেম না, পারক্লোরিক অ্যাসিড আয়োডিক অ্যাসিড। তাহলে দেখব কার আকার ছোট, তাহলে আয়োডিনের আকার ছোট না ক্লোরিনের আকার ছোট, তাহলে এটার হবে আনসার, এটাই হবে আমার কি আনসার। ঠিক আছে, কারণ এই দুইটার জারণ মান সব থেকে বেশি এবং এই দুইটার জারণ মান যখন একই হবে তখন দেখব কার আকার ছোট, যার আকার ছোট সেই বেশি তীব্র, তাহলে এটাই হবে আমার আনসার পারক্লোরিক অ্যাসিড। কোন যৌগে ক্লোরিনের জারণ মান সর্বোচ্চ, তো আমরা বের করি অক্সিজেন এখানে -2, হাইড্রোজেন +1, তাহলে ক্লোরিন হবে অটোমেটিকলি +1। এখানে হিসাব করলে দেখবা ক্লোরিন আসবে +3, এখানে হিসাব করলে পাবা ক্লোরিন +5, এখানে হিসাব করলে ক্লোরিন পাবা +7, তাহলে এটাই হবে আনসার পারক্লোরিক অ্যাসিড। টাইট্রেশনে ব্যবহৃত অজানা দ্রবণকে কি বলে, টাইট্রেট বলে, এটা মাথায় রেখো, টাইট্রেট বলে। 14.5 গ্রাম সোডিয়াম কার্বনেটকে যদি সম্পূর্ণরূপে প্রশমিত করতে চাই তাহলে কত গ্রাম HCl লাগবে। তো এই টাইপের ম্যাথ আমরা সিকিউতে যখন সলভ করি তখন আমাদের একটা সূত্রই মাথায় আসে, কোনটা বলো তো, n ইন্টু তুল্য সংখ্যা ইকুয়াল টু n ইন্টু তুল্য সংখ্যা, রাইট। আচ্ছা, তাহলে এখন n মানে কি, n মানে হচ্ছে মূল সংখ্যা। n এর আমরা অনেকগুলো সূত্র পড়ছিলাম, তোমার হচ্ছে যখন পরিমাণগত রসায়ন পার্ট 1টা নিয়েছিলাম তখন। তাহলে এখানে কোন সূত্র নিব ডিপেন্ড করে কোন ইনফরমেশন দেয়া আছে, গ্রামের ইনফরমেশন, তাহলে আমি W/m এর সূত্রটা নিব। তাহলে এখানে n অফ Na2CO3, এখানে n অফ HCl, তাহলে এখানে আমরা NW/m ইন্টু E, এখানেও W/m ইন্টু E। W/m এখানেও কেন নিলাম, কারণ এখানে ডাব্লিউটা চাইছে কত গ্রাম HCl, তাহলে এখানে ডাব্লিউটা হচ্ছে তোমার সোডিয়াম কার্বনেটের জন্য কত 14.5, তাহলে লিখি 14.5। আর আণবিক ভর কত সোডিয়াম কার্বনেটের, এটা ক্যালকুলেশনে বের করে দেখো কত আসে। এটা যখন ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে দেখবা তোমার আসবে হচ্ছে, আমি এখানে একটু করি, 46, 23 দোকানে 46 প্লাস 12 প্লাস 48, তাহলে এটা আসবে 106 ইন্টু ই কত তুল্য সংখ্যা, এই সোডিয়াম কার্বনেটের জন্য তুল্য সংখ্যা কত হবে, ধাতুর যে জারণ মান, ধাতুর জারণ মান কত +1, কয়টা ধাতু আছে দুইটা, মোট ধাতুর জারণ মান +2, তাহলে এখানে হবে +2 ইকুয়াল টু ডাব্লিউটা বের করতে হবে W অফ HCl, আর এটার আণবিক ভর কত 36.5, আর এটার তুল্য সংখ্যা কত 1, কারণ অ্যাসিডের তুল্য সংখ্যা বের করি কীভাবে, কতটা হাইড্রোজেন আছে, তাহলে এটা ক্যালকুলেশন করে দেখবা ডাব্লিউটা কত আসে। তাহলে দেখি আমরা আমাদের ডাব্লিউটা কত আসে, জাস্ট এটা সিম্পল ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে দেখবা ডাব্লিউটা কত আসে, যেটা আসবে ওইটা আমার আনসার। তাহলে আমরা একটু করে দেখি ক্যালকুলেশনটা, 14.5 ইন্টু 2 ইন্টু 36.5 ভাগ 106, তাহলে এটা আসে 9.98, এই যে এটা হচ্ছে আনসার। ওকে, আশা করি বুঝতে পারছি। এরপরে 10 গ্রাম FeSO4কে জারিত করতে পটাশিয়াম কত গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট প্রয়োজন। আচ্ছা, এটা কিন্তু একটু ইন্টারেস্টিং, এটা হচ্ছে তোমার বেসিক্যালি সিকিউর মতো একটা কোশ্চেন। তো এর জন্য যেটা বললাম আগে থেকে জানা থাকা লাগবে যে FeSO4 এর তুল্য সংখ্যা কত হয় যখন সে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে বিক্রিয়া করে। তাহলে এটা মনে রাখো যে FeSO4 এর জন্য তো জানো Fe2+ একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Fe3+ এ পরিণত হয়, তাই না। তাহলে এই ক্ষেত্রে মাথায় রেখো তার তুল্য সংখ্যা হবে FeSO4 এর 1, এর জন্য এর মান কত হবে 1। আর পটাশিয়াম ডাইক্রোমেটের জন্য তোমার হচ্ছে আমরা দেখছিলাম Cr2O7 2- সে কয়টা ইলেকট্রন গ্রহণ করে 6টা, ফলে 2Cr3+ হয়। তাহলে যেহেতু যে যতগুলো ইলেকট্রন ত্যাগ করবে এটাই হবে তার তুল্য সংখ্যা, সে একটা ত্যাগ করছে তাহলে তার তুল্য সংখ্যা 1, সে 6টা ত্যাগ করছে তাহলে তার তুল্য সংখ্যা কত হবে 6, তাহলে এটার তুল্য সংখ্যা হবে 6। তাহলে আমরা যে ওই যে n অফ FeSO4 ইন্টু E ইকুয়াল টু n অফ K2Cr2O7 ইন্টু E, তাহলে এটা W/m নিব কেন, কারণ W এর ইনফরমেশন দেওয়া আছে আর বের করতে হবে W টাইপ ইনফরমেশন। তাহলে W/m, Wটা হচ্ছে 10, রাইট, Wটা হচ্ছে 10, আর তুল্য সংখ্যা তো 1, আর FeSO4 এর ইয়াটা বের করে আমরা কত আসে Fe তোমার হচ্ছে 58.56 বা 65 এরকম সামথিং। একবারে হচ্ছে আমি লিখে ফেলি এখানে কত আসে, (152) ধরি আমি এটাকে, ঠিক আছে 152। তারপরে হচ্ছে এখানে
W/M, এটার হচ্ছে ডাব্লিউটা বের করতে হবে। আর পটাশিয়াম ডাইক্রোমেটটাও আমি বের করি, এখানে কত আসে, 294 ইন্টু এটা কত হবে আবার 6। তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখি এটা কত আসে। ক্যালকুলেশন করে দেখি, 10 ইন্টু ভাগ, তাহলে এটা আনসার আছে 3.22, এটাই হচ্ছে আমার আনসার। ঠিক আছে, তোমরা করে দেখবা, এটা আনসার আসবে কত, 3.22। অলরাইট। তারপরে সময়ায়তন পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং সালফারিক অ্যাসিড দ্রবণের প্রকৃতি কত। আচ্ছা, যখন এই কনসেপ্টটা থাকবে সময়ায়তন, তোমাকে একটা ট্রিক শেখাই দিই। সময়ায়তন যদি বলে তখন দ্রবণের প্রকৃতি কেমন হবে, এটা কেমনে আইডেন্টিফাই করবা। দেখো, তুমি KOH-টাকে ভাঙবা, কি পাবা, K+ আর OH-। সময়ায়তন বললে শুধুমাত্র বলে দিলাম, সময়ায়তন বললে এই ট্রিক্সটা খাটাবা। সালফারিক অ্যাসিডটাকে ভাঙলে কি পাই, 2টা H+ আর হচ্ছে SO4 2-। মাথায় রেখো, একটা OH- শুধুমাত্র একটা H+কে প্রশমিত করে, অর্থাৎ একটা OH- একটা H+কে প্রশমিত করে পানি তৈরি করলো। এখন দেখো H+ ছিল কয়টা, H+ ছিল কয়টা, 2টা, ইউজ হয়েছে কয়টা, একটা, তার মানে অবশিষ্ট একটা H+ আছে, অবশিষ্ট একটা H+ আছে। আর অবশিষ্ট যেটা থাকে ওইটাই দ্রবণের প্রকৃতি হয় না, অবশিষ্ট H+ মানে কি অ্যাসিড, অ্যাসিডের H+, তার মানে এখানে দ্রবণের প্রকৃতি কি হবে, অম্লীয়। এভাবে মনে রাখবা, অবশিষ্ট যেটা থাকবে ওটাই হচ্ছে কি তার প্রকৃত। তাহলে এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইডের জন্য একটা OH- ছিল, আর সালফারিক অ্যাসিডের জন্য 2টা H+ ছিল। তাহলে একটা OH- একটা H+কে নিয়ে চলে গেছে, পানি তৈরি করছে, অবশিষ্ট থাকে একটা H+, ওই একটা H+ই হবে কি অবশিষ্ট, তার মানে প্রকৃতি হবে অম্লীয়। শেষ। সময়ায়তনের সোডিয়াম হাইড্রোক্সাইড আর সালফারিক অ্যাসিড এই যে সেম। সময়ায়তনের কনসেপ্ট, OH আছে একটা OH-, এখানে কয়টা H+ আছে, 2টা, তার মানে এখানে 2টা H+ মানে কি OH- একটা H+কে নিয়ে গেছে, তাহলে অবশিষ্ট কি একটা H+ থাকে, তাহলে যেহেতু অবশিষ্ট একটা H+ থাকে তার মানে এটা অম্লীয়। পরবর্তীতে কোশ্চেনটা দেখি যে এটার মিশ্রণের প্রকৃতি কি হবে, যেখানে 100 ml আয়তন DC মোলার, অর্থাৎ 0.1 মোলার HCl, এখানেও 100 ml DC মোলার, 0.1 মোলার সোডিয়াম কার্বনেটের দ্রবণীয় মিশ্রণের প্রকৃতি। এটা একটা ক্ষার আর এটা একটা অ্যাসিড। তাহলে এখানে অ্যাসিড আছে কয়টা H+ আছে, একটা, আর এখানে ক্ষার, এখানে যদিও তোমার নাই, কি নাই, তোমার হচ্ছে OH- নাই, কিন্তু এখানে যখন তোমার হচ্ছে OH- থাকবে না তখন তার ক্ষারের বৈশিষ্ট্য পালন করবে কে, ধাতুটা। তাহলে এখানে Na+, কয়টা আছে, 2টা। তাহলে মাথায় রেখো যে H+ এখানে আছে একটা, এখানে ক্ষারের জন্য, ক্ষারের বৈশিষ্ট্য পালনকারী বা হচ্ছে ক্ষারকে আইডেন্টিফাই করার জন্য, তো আমি এখানে ধাতুটাকে নিছি, তাহলে ধাতু কয়টা আছে, 2টা, তার মানে ধাতু বেশি আছে, তার মানে ক্ষারের বৈশিষ্ট্য বেশি হবে। তাহলে দ্রবণের প্রকৃত অবশিষ্টও থাকবে ক্ষার, অবশিষ্ট থাকবেও ক্ষার, তাহলে এখানের দ্রবণের প্রকৃতিটা কি হবে, ক্ষারীয়। আর এখানে একটা কথা, এখানে কেন আমি এই থিওরিটা নিলাম, যে আগে যেটা বললাম, আগে থিওরিটা কার জন্য নিছিলাম, সময়ায়ন না, সময়ায়নের ক্ষেত্রে দেখবা যে H+ আর OH- সেম আছে কিনা, সময়ায়তন H+ আর OH- সেম আছে কিনা, যদি সময়ায়তন H+ আর OH- সেম থাকে তাহলে এটা নিরপেক্ষ, যদি OH- বেশি থাকে তাহলে ক্ষারীয়, যদি H+ বেশি থাকে তাহলে অ্যাসিডিক। যেমন এখানে দেখছিলাম H+ বেশি তাই অ্যাসিডিক, এটাও দেখছিলাম H+ বেশি তাই অ্যাসিডিক। আর এটা সময়ায়তন কেমনে বুঝলাম, দেখো এখানের আয়তন কত, 100 মিলিলিটার, এখানে আয়তন কত, 100 মিলিলিটার, একই আয়তন, তার মানে বলতে পারতেছি এটা সময়ায়তন। এখানেও আয়তন 100 মিলিলিটার, এখানেও 100 মিলিলিটার আয়তন, তার মানে বলতেছি কি একই আয়তন। ঠিক আছে, আর এখানে তো ঘনমাত্রাও সেম, দেখো 0.1 মোলার, এখানেও ঘনমাত্রা সেম 0.1 মোলার। তাহলে আমি ওই থিওরিটা ইউজ করবো যে H+ বেশি আছে নাকি OH- বেশি আছে, কিন্তু এখানে তো OH- নাই, তখন কি করব, তখন যে ক্ষারটা আছে তার বৈশিষ্ট্য পালন করতেছে ক্ষার ধাতু, তো দেখবো যে ক্ষার ধাতু বেশি আছে না কম আছে। যদি দুইটা সেম থাকতো, একটা H+ একটা Na+, তখন সেটা হয়তো নিরপেক্ষ। যদি H+ বেশি থাকতো তাহলে অ্যাসিডিক, যেহেতু Na+ বেশি তাই এটা ক্ষারীয়। শেষ। ওকে, এই হচ্ছে আমাদের স্লাইড শেষ। তাহলে এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাস। তাহলে মোটামুটি আমরা অনেক টাইপের MCQ নিয়ে আজকে সলভ করছি। তো আজকে ক্লাসটা আশা করি তোমার অনেক অনেক উপকারে আসবে। তো তোমার যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। ওকে, আর ইনশাল্লাহ পরবর্তীতে আরও একটি নতুন ওয়ান শট ক্লাস নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা, আসসালামু আলাইকুম।